আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো সবাই? তাওয়াফ চৌধুরী, সারিয়া রয়, এর ভেতরে ছুটি চাই। এই যে এই এই যে এই কমেন্টটা চলে যাবে না, এই কমেন্টটা লাগবে। মুহতাসিন ফুয়াদের এই কমেন্টটা লাগবে, দাঁড়াও এটা একটু রেকর্ড করে এটা আপলোড দিতে হবে ব্যাটলস অফ বায়োলজি থেকে। মুহতাসিম ফুয়াদ বলছে, ভাই আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে অনেকেই বলতো যে ভর্তি হয়ে লাভ নাই, ভাইয়া নাকি আগের মতো পড়ায় না। একথা আমিও শুনছি যে আমি নাকি আগের মতো পড়াই না, আমি নাকি কেমন হয়ে গিয়েছি, আমি চেঞ্জ হয়ে গিয়েছি। কিন্তু এখানে যুক্ত হওয়ার পর মনে হলো ভাইয়া অসাধারণ, খুব ভালো পড়ায় আলহামদুলিল্লাহ। যারা বলতো ভর্তি হয়ে লাভ নাই তাদের পাইলে একটা ঘুষি মাইরা নাকটা ভেঙে ফেলতাম। ঠিক আছে, তো ছেলে মানুষের হচ্ছে প্রশংসা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে যে ধরো মেয়েরা বলে যে ভাইয়া ভালো পড়াইতেছে না, ভাইয়া ভালো পড়া হচ্ছে, ঠিক আছে। তো মেয়েরা সহজে প্রশংসা করতে পারে, বাট ছেলেরা সহজে প্রশংসা করতে পারে না। তো একটা ছেলে প্রশংসা করছে মানে ইটস গুড, দ্যাট মিনস স্বাধীনতা 3.0 ইজ গোয়িং অন গুড। ওকে, আচ্ছা। আর স্বাধীনতা 2.0 যারা আছো তাদেরও আমরা খুব ভালো মতো পড়াচ্ছি। ঈদের ছুটি তো তোমাদের দিছি, তোমাদের তো মনে হয় লাস্ট ক্লাস হচ্ছে 21 তারিখ। আর হচ্ছে যে 21 তারিখ ক্লাস দিছি না তোমাদের। আর হচ্ছে ঈদের ছুটি কিন্তু 22 থেকে 27 পর্যন্ত ছুটি আছে। 28 তারিখ পর 28 বা 27 আমরা মনে হয় ক্লাস শুরু করছি। অফ করে দিলাম রেকর্ডিং। ওকে, আচ্ছা ঈদের ছুটি তো দিছি তোমাদের। আর একটু কম করে পড়ান। পহেলা বৈশাখে ছুটি দেন। পহেলা বৈশাখ আবার কিসের প্রোগ্রাম? পহেলা বৈশাখ কি কোনো ন্যাশনাল প্রোগ্রাম? আচ্ছা পহেলা বৈশাখ কি ছুটি আসলে আমারে বলো তো, পহেলা বৈশাখ কি ছুটি নাকি? 14 তারিখ কি ন্যাশনাল ছুটি? এই পহেলা বৈশাখ কি ন্যাশনাল ছুটি? ও মাই গড, যা, পয়লা বৈশাখে ছুটি দিব তোদের। 14 এপ্রিল পয়লা বৈশাখ ফ্রাইডে, ওই ফ্রাইডেতে আমার ডিউটি আছে। তো লাভ কি 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখে ছুটি দিয়া? যা, অন্যদিন যদি হইতো আমি খুশি হইতাম, তোদেরও ছুটি দিতাম, বাট 14 এপ্রিল এমনি ফ্রাইডে। এ আর হচ্ছে যে পয়লা বৈশাখের কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। আচ্ছা ব্রাইটনেস ঠিক আছে? তোমরা জানো যে আমার ঈদের দিন ডিউটি আছে। ঈদ যদি 23 তারিখ হয়, 23 তারিখ আমার ইভিনিং আছে। দ্যাট মিনস ঈদের দিন আমার হচ্ছে ইভিনিং ডিউটি করতে হবে 2টা থেকে 8টা। আমাদের ঢাকার বাইরে যারা আছে সবাই ছুটিতে যাবে, আমাকে ডিউটি করতে হবে। আর যদি ঈদ 22 তারিখ হয় তাহলে 4 রাতে আমার ডিউটি আছে। আমার 21 এপ্রিল রাত 8টা থেকে পরদিন 8টা পর্যন্ত হচ্ছে আমার ডিউটি। 21 এপ্রিল মানে আমার নাইট ডিউটি আছে। দ্যাট মিনস হচ্ছে ঈদের ছুটি কিন্তু ভাইয়া পাচ্ছি না। আমার 21 এবং 23 দুই দিনই কিন্তু হচ্ছে যে আমার ডিউটি আছে। আর আমার কাছে আমি তোমাদের ঈদের আগের ছুটি রাখার থেকে 23 ব্যাচকে ঈদের পরের ছুটি রেখেছি। কারণ এটা আমি যারা 22 ব্যাচের, সরি 24 ব্যাচকে, যারা 23 ব্যাচের আছো আলফাতেও, আমি ঈদের আগে ছুটি কম দিব, পরে ছুটি বেশি দিব। কারণ হচ্ছে আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে ঈদের আগের ছুটির খুব বেশি কাজ নাই, কিন্তু ঈদের পরের ছুটির কাজ আছে, অনেক কাজ আছে। ঈদের পরের ছুটিতে মেহমান আসে, আমরা কারো বাসায় ঘুরতে যাই, বা ছোটবেলায় আগে ঈদের পরের ছুটিতে আমরা হচ্ছে ঈদের নাটকগুলা দেখতাম, 7 দিন ব্যাপী নাটক হইতো। যদি এখন নাটক টাটক কিছু দেখি না। তো হচ্ছে যে ঈদের পরের ছুটিটা আমি বেশি দিব আমার ব্যাচগুলাতে, ঈদের আগের ছুটিটা আমি কম দিব বা মিনিমাইজ করে দিব আমার ব্যাচগুলায়, ঠিক আছে? তো চলো আমরা ক্লাস শুরু করি, ক্লাস শুরু করি, ক্লাস শুরু করি আমরা। তো আমরা কোষের গঠন পড়ছিলাম, কোষের গঠন পড়ছিলাম, কোষের গঠন পড়ছিলাম। 3টা ক্লাস পড়ে 31 পেজ লিখে ফেলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি? আমরা লাস্ট ক্লাসে পড়ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি? আমরা লাস্ট ক্লাসে পড়ছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের রয়েছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন জিনিস তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন জিনিস তৈরি করে। কি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের বিভিন্ন বিষয় তৈরি করে। কি কি তৈরি করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে আমাদের প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, লিপিড জাতীয় পদার্থ তৈরি করে। দুই জাতীয় পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করতে পারে।
এখন এই যে জিনিসটা তৈরি করলো, তৈরি করা তো একটা ভাবের বিষয় যে না আমি এটা তৈরি করি। যারা দেখো যেটা মানে হচ্ছে দুনিয়াতে মানুষ একটু ভাব নিয়ে চলে, এই ভাব নেওয়ার মধ্যে অন্যতম একটা ভাব নেয় যারা কোনো কিছু প্রোডাকশন করে, তৈরি করে, তারা প্রচন্ড ভাব নেয়, ঠিক আছে। এখন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করলো, এখন তৈরি করার পর পরের বিষয় হচ্ছে এই জিনিসগুলো পরিবহন করতে হবে। যেমন হচ্ছে গরু দুধ দেয়, তাই না, গরু টুস 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 করে দুধ দেয়, গরুর দুধ দোহায় হচ্ছে যে ওইটা বিক্রি করে। এখন গরুর দুধটাকে কিন্তু হচ্ছে যে ধরো খামার থেকে তুমি যে জায়গায় তুমি আনতে চাও দুধটা, তুমি গ্রাহকের কাছে পৌঁছে দিতে চাও বা বিভিন্ন ফার্মের কাছে পৌঁছে দিয়ে সেই দুধগুলো প্যাকেটজাত করতে চাও, যেটাই করতে চাও এটাকে কিন্তু পরিবহন করতে হবে। এবং পরিবহন করার সময় তোমাকে কিন্তু চিন্তা ভাবনা করে পরিবহন করতে হবে, একটা নির্দিষ্ট উপায় পরিবহন করতে হবে। মানে তুমি তো দুধ আর ভাষায় দিতে পারবা না যে যা রাস্তার মধ্যে দুধ ভাষায় দিলাম যাক, না, সেটা কিন্তু আমাদের পক্ষে করা পসিবল হবে না। তো আমরা কি করব, একটা নির্দিষ্ট উপায় পরিবহন করব। সো কোনো কিছু প্রোডাকশন হওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে সেই প্রোডাকশন গুলাকে বা প্রোডাক্ট গুলাকে পরিবহন করা। তো আমরা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এত জিনিস তৈরি করলাম, এই তৈরিকৃত জিনিসগুলাকে আমরা পরিবহন করব। তৈরিকৃত জিনিসগুলাকে আমরা কি করব, পরিবহন করব। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এত কিছু আমাদের তৈরি হলো, এই তৈরিকৃত জিনিসগুলোকে আমরা পরিবহন করব। এই যে তৈরিকৃত জিনিস, এদেরকে পরিবহন করার জন্য আমাদের বডিতে একজন বাস সার্ভিস আছে, যারা একটা জায়গা থেকে আরেক জায়গায় অন্য কিছু পরিবহন করে নিয়ে যেতে পারে। যদিও বাস সার্ভিস আসলে বলাটা ঠিক হয় না, বাসের সাথে বাস তো মুভেবল, এরা মুভেবল না, বাট এরা হচ্ছে পরিবহনের কাজ করে। আমাদের বডিতে পরিবহনের কাজ করে বা আমাদের কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলজি বস্তুকে। কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়, গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের ট্রাফিক পুলিশকে আমরা কি বলি, গোলজি বস্তু বলি। কোষের ট্রাফিক পুলিশকে আমরা কি বলি, কোষের ট্রাফিক পুলিশকে আমরা বলি হচ্ছে গোলজি বডি। কোষের ট্রাফিক পুলিশকে আমরা কি বলি, গোলজি বডি। গোলজি বডি যার মেইন কাজ হচ্ছে আমাদের কি করা, পরিবহন করা। এর মেইন কাজ হচ্ছে পরিবহন হতে সাহায্য করা, একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে কি, গোলজি বডি হচ্ছে এই কাজটা করে। সো এরা হচ্ছে কিন্তু আমাদের কোষের ট্রাফিক পুলিশ, যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসগুলোকে সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো আমাদের এই যে গোলজি বডি রয়েছে, গোলজি বডি, এই যে আমাদের গোলজি বডি রয়েছে, এই গোলজি বডির মধ্যে আমরা এই গোলজি বডিটা জিনিসটা কি, বডি মানে দেহ, গোলজি মানে কি, গোলজির দেহ। সো বিজ্ঞানী গোলজি এই জিনিসটা আবিষ্কার করছে, বিজ্ঞানী ক্যামিলো গোলজি স্নায়ু কোষে পেঁচা এবং হচ্ছে ইঁদুরের, মোস্ট প্রবাবলি পেঁচা এবং হচ্ছে যে আরেকটা প্রাণী কার স্নায়ু কোষে দেখতে পেয়েছিলেন তিনি, পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে প্রথম হচ্ছে যে এই অঙ্গাণুটা দেখতে পায় এবং হচ্ছে এই অঙ্গাণুটা দেখতে পেয়ে তিনি হচ্ছে যে এর নাম, নিজের নাম অনুযায়ী গোলজি বডি রেখে দেয়। এখন দেখো এই বিজ্ঞানীটা চালাক বিজ্ঞানী এবং একে থ্যাঙ্কস দিতে হবে। কতগুলো আউল ফাউল বিজ্ঞানী আছে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে ওইগুলো আলাদা আলাদা নাম দিচ্ছে, আরে বেটা তোর নাম দিয়ে দে না, তাইলে তো আমাদের ঝামেলা নাই। যেমন গোলজি বডি কে আবিষ্কার করছে, ক্যামিলো গোলজি, মনে রাখতে পারলাম। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, এটা যদি হয়তো এরকম ব্যামেলি মাইট্রোকন্ড্রিয়া, মাইট্রো, তাইলে আমরা মনে রাখতে কিন্তু কষ্ট হইতো না। কিন্তু কি কার্ল বেন্ডার নামকরণ করছে, এ আবিষ্কার করছে, কত কথাবার্তা হচ্ছে যে আমাদের এখানে বলা হয়। সো হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানীরা বোকা ছিল আগে, তারা হচ্ছে যে নিজের নাম দেয়নি, আমরা নিজের নাম দিব। আমরা যদি ভবিষ্যতে কিছু আবিষ্কার করি নিজের নাম দিব, ধর আমি কিছু আবিষ্কার করলে তার নাম দিব সাদাব, সাদাবিয়ান, মানে আমার সাদাব নামটা থাকতে হবে, তাইলে কি হবে, আমার দেশ ও জাতির জন্য উপকার হবে। পরবর্তী যে স্টুডেন্টরা পড়বে আবিষ্কারটা, তাদের মনে আমার নাম গেঁথে যাবে। কিন্তু কি করে, উল্টা পাল্টা নাম দেয়, কি যে এক সিচুয়েশন না, মানে মানুষ যে কবে মানুষ হবে। আচ্ছা যাই হোক, তা দেখো গোলজি বডি বলতে আমরা কি বুঝি, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা, ফোস্কা বা চৌবাচ্চার ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণু নেয় গোলজি বডি। তাহলে গোলজি বডি কি, আমরা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, সে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, খুব ভালো কথা, নিউক্লিয়াসের কাছাকাছি থাকা তো ভালো। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, 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 নিউক্লিয়াস যে আছে সেই নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি অবস্থিত ছোট্ট নালিকা, ফোস্কা বা চৌবাচ্চা আকৃতির কাছাকাছি অবস্থিত ছোট্ট নালিকা, ছোট্ট নালিকা, ছোট্ট নালিকা, চৌবাচ্চা, ছোট্ট নালিকা, চৌবাচ্চা বা ফোস্কা আকৃতি, 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 ছোট্ট নালিকা, চৌবাচ্চা বা ফোস্কা আকৃতির গঠনকে, ফোস্কা আকৃতির গঠনকে গোলজি বডি বলে। ফোস্কা আকৃতির গঠনকে কি বলা হয়, ফোস্কা আকৃতির গঠনকে গোলজি বডি বলে। ফোস্কা আকৃতির গঠনকে গোলজি বডি বলে। ফোস্কা আকৃতির গঠনকে গোলজি বডি বলে।
ফুসকাকৃতির গঠনকে কি বলা হয়? গোলজি বডি বলা হয়। তাই নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত ছোট্ট নালিকা চৌবাচ্চা বা ফুসকাকৃতির গঠনকে গোলজি বডি বলে। এটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল ও প্যাঁচার, এটা পরীক্ষার মধ্যে আসে যে কোন কোষের মধ্যে এই গোলগি বডি প্রথম আবিষ্কার হয়েছে। স্নায়ুকোষ, ইংরেজি কি? নার্ভ সেলের মধ্যে আবিষ্কার হয়েছে। ক্যামিলো গোলগি বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে। আমাদের ক্যামিলো গোলগি বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে আমাদের কি আবিষ্কার করেন? ক্যামিলো গোলগি বিড়াল ও প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে, বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষে হচ্ছে যে এই গোলজি বডি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে নাম দিয়ে দেয়। এর নাম দেয় কি? এর নাম দেয় হচ্ছে যে গোলজি বডি, গোলজি বডি আবিষ্কার করেন। ঠিক আছে, তো খুব সুন্দর, ব্যাটাকে আমি একটা থ্যাংক ইউ দিতে চাই, আবিষ্কার করেন। আচ্ছা, এর অপর নাম, এর কিছু হচ্ছে নাম আছে, এই নামগুলোর ব্যাখ্যা দিব না, এটা তোমার নেক্সট ক্লাসে তোমার কাজ, তোমরা বের করবা যে একে কেন ডিকটায়োজোম, ইডায়োজোম, লাইপোকন্ড্রিয়া এ নামেও অভিহিত করেছে। এটা তোমাদের কাজ দিলাম আমি, হোমওয়ার্ক, HW, যে এর অপর নাম, তোমরা এর অপর নাম কি? এর অপর নাম এটা হচ্ছে যে এর অপর নাম আমাদের কি কি? এর অপর নাম আছে, এর অপর নাম আছে ডিকটায়োজোম, ডিকটায়োজোম, এর অপর নাম হচ্ছে ডিকটায়োজোম, ইডিওজোম। আমরা একটু হচ্ছে যে এরকম প্রতি ক্লাসে তোমাদের কিছু পড়া দিয়ে দিব, যে তোমরা এই পড়াগুলা হচ্ছে যে আমাদেরকে জানাবা, পোস্ট করে, গ্রুপে পোস্ট করে জানাতে পারো। ঠিক আছে, দেখা যায় তিনটা নাম একসাথে কেন, যে কেন ডিকটায়োজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া বলা হচ্ছে, এই নামগুলোর পেছনে রহস্য কি এটা খুঁজে বের করে গ্রুপে পোস্ট করে জানাবে যে ভাইয়া এই কারণে এর অপর নাম এরকম, ডিকটায়োজোম, ইডিওজোম বা হচ্ছে লাইপোকন্ড্রিয়া। তাইলে হবে কি আমাদের পড়াটা টু ওয়ে একটা কমিউনিকেশন হবে। লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া বলে, ডিকটায়োজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া বলে। আচ্ছা, আরে তাহলে হচ্ছে দেখো এর অপর নাম ডিকটায়োজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া আমরা একে বলতে পারছি। এরা তৈরি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এরা তৈরি হয় কোথায়? এরা তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তৈরি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তৈরি হয় কি থেকে? মসৃণ ER থেকে, মসৃণ ER থেকে। এরা তৈরি হয় কোথা থেকে? এরা তৈরি হয় হচ্ছে মসৃণ ER থেকে। এরা তৈরি হয় কোথা থেকে? এরা তৈরি হয় মসৃণ ER থেকে। এখানের মধ্যে আমাদের কি কি থাকে জানো? এখানে আমাদের লম্বা 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 লম্বা, এখানে আমাদের এরকম লম্বা লম্বা নালিকার মতো অংশ থাকে, এরকম লম্বা লম্বা নালিকার মতো অংশ থাকে। এই লম্বা লম্বা নালিকার মতো অংশগুলোকে কি বলবো আমরা? লম্বা লম্বা নালিকার মতো যে অংশগুলো থাকে এদের নাম কি বলতো? ইয়ারে আমরা পড়ে আসছি, ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা এগুলা পড়ে আসছি, যে লম্বা লম্বা নালিকাগুলা এদের নাম ছিল কি? সিস্টারনা। এই যে আমরা ইয়ারের মধ্যে পড়ে আসছি, লম্বা লম্বা নালিকাগুলোর নাম কি ছিল? লম্বা লম্বা নালিকাগুলোর নাম ছিল সিস্টারনি, সিস্টারনি বা সিস্টারনা, যেটাই বলো কোনো সমস্যা নেই, সিস্টারনি বা সিস্টারনা। ঠিক আছে, এই যে আমাদের সিস্টারনা বা সিস্টারনি, তাহলে এইগুলার নাম কি হবে? এগুলা হচ্ছে যে দেখো আমাদের এই যে এগুলার নাম সিস্টারনি, এগুলা কি? সিস্টারনি, এগুলার নাম হচ্ছে সিস্টারনি, এগুলার নাম হচ্ছে সিস্টারনি, এগুলা সিস্টারনি। সিস্টারনি হচ্ছে একত্রে সবগুলোকে সিস্টারনি বলা হয়, এককভাবে এদেরকে সিস্টারনাও বলা হয়। সিস্টারনি, সিস্টারনি, এদের নাম কি? এদের নাম হচ্ছে সিস্টারনি। এককভাবে এদেরকে সিস্টারনাও বলা হয়, এককভাবে এদেরকে কি বলা হয়? এককভাবে এদেরকে সিস্টারনাও বলা হয়, এককভাবে এদেরকে কি বলা হয়? সিস্টারনাও বলা হয়। এখন হচ্ছে এখানে কি ঘটে বা কি ঘটনা ঘটে এখানে? তাহলে এই জিনিসটা এখানে মেন অংশ, ছোট ছোট কিছু ভেসিকল থাকতে পারে, ছোট ছোট কিছু ছোট কিছু ভেসিকল থাকতে পারে। জায়গায় কিছু কি থাকতে পারে? এই জায়গায় কিছু ভেসিকল থাকতে পারে, ভেসিকল, ভেসিকল, ভেসিকল। এটা কিসের চিত্র? এটা চিত্র হচ্ছে আমাদের এই এন্ডোপ্লাজম, এই হচ্ছে আমাদের গোলজি বডির চিত্র, গোলজি বডি। একদমই একটা নিরীহ গোছের ছবি, কিছু লম্বা লম্বা ফুসকাকার অঙ্গ, লম্বা লম্বা দেখতে ছোট নালিকা চৌবাচ্চা বা ফুসকাকৃতির গঠন দেখা যায়, এদেরকে গোলজি বডি বলা হয়। অপর নাম জেনে ফেলেছি, কে আবিষ্কার করেছে সেটাও জেনেছি। এখন আমরা একটু ভেতরের মধ্যে জানতে চাবো যে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কিছু ইম্পর্টেন্ট কথা আমরা এদেরকে বলি, কিছু ইম্পর্টেন্ট কথা এদেরকে আমরা বলি। আচ্ছা,
ওকে, এখন আসো যে আমরা এই পুরো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি ঘটে। তো আমরা গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলি, ঠিক আছে। ট্রাফিক পুলিশ বলার কারণ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরিকৃত বস্তুগুলাকে তারা হচ্ছে কোষের কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে খুব সুন্দরভাবে নিয়ে আসে কোনো ঝামেলা ছাড়া। এই জন্য এদেরকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো এখানে ঘটনাটা কি হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে ধরো আমাদের হচ্ছে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরো এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানে হচ্ছে আমাদের কিছু কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আমাদের হচ্ছে যে এখানে কিছু এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দানা আছে। তো দানা যে জায়গায় থাকবে সেই জায়গাটা হয়ে যাবে রাফ আর দানা যে জায়গাটায় আছে সেই জায়গাটা হয়ে যাবে আমাদের রাফ আর যে জায়গাটা দানাবিহীন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের স্মুথ আর যে জায়গায় দানা আছে সেটা হয়ে যাবে রাফ আর যে জায়গায় দানা নেই সেটা হয়ে যাবে স্মুথ আর হয়ে যাবে। এখন এখান থেকে আমাদের হচ্ছে যে কি হবে, এখান থেকে অবশ্যই আমাদের কোনো কিছু প্রোডাকশন হবে। যে জিনিসটা প্রোডাকশন হবে সেটা একটা থলির মধ্যে থাকবে, একটা থলির মধ্যে এই জিনিসটা থাকবে, এই সিক্রেট প্রোডাকশন গুলো একটা থলির ভেতর থাকবে। এখন এই থলিটা যদি কোষের ভেতর ইজিলি নড়াচড়া করে থলিটা ফেটে যেতে পারে, সেজন্য এই থলিটা আমাদের হচ্ছে যে একটা আবরণ দ্বারা বা এই গোলজি বডি দ্বারা আবৃত হয়ে চলাফেরা করবে। সো এইটাকে আমরা বলি ভেসিকল। এই ভেসিকলটা পরিবাহিত হবে, এই জন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল ভেসিকল। এটাকে কি বলবো তাহলে আমরা, এটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিশনাল ভেসিকল। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিশনাল ভেসিকল। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যে এই যে আমাদের এখান থেকে গোল যে অংশটা এটাকে কি বলা হয়, ট্রানজিশনাল ভেসিকল বলা হয়। এটাকে কি বলে, এটাকে বলে ট্রানজিশনাল ভেসিকল। এই যে আমাদের গোল যে ফোস্কার মতো একটা অংশ এটাকে কি বলি, ট্রানজিশনাল ভেসিকল বলবো। গোল ফোস্কার মতো যে অংশ, এই ফোস্কার মতো অংশের ভিতরে আমাদের হয় কোনো প্রোটিন বা কোনো লিপিড বা কোনো হচ্ছে যে ভিটামিন, হরমোন, যে কোনো একটা প্রোডাকশন এর মধ্যে রয়েছে যেটা ইয়ারে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়েছে, সেটা পরিবাহিত হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সো এই ভেসিকলটাকে বলবো ট্রানজিশনাল ভেসিকল। এই ইয়ারের ঠিক পরে আমাদের হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমাদের এখানে থাকে লম্বা চৌবাচ্চাকার অংশগুলা, যাদের নাম আমরা কি বলি, যাদের নাম বলি হচ্ছে আমরা সিস্টার্নি বা একক বচনে, বা একটা যদি তুমি বুঝাইতে চাও তখন তোমাকে নাম দিতে হবে কি, সিস্টারনা। এখন হচ্ছে এই যে এগুলাকে সিস্টারনা বলতেছি। এখন দেখো আমাদের তিনটা সিস্টারনা আছে, মাঝে একটা আছে, দুই পাশে দুইটা আছে। মাঝে যে আছে সে তো সবসময় মিডিয়াল নাম তার মধ্যে চলে আসে, মিডিয়াল সিস্টারনা। এর নাম কি বলতে পারি আমরা, একে বলতে পারি মিডিয়াল সিস্টারনা। ঠিক আছে, মাঝে যে আছে তার নাম মিডিয়াল বলে দিলাম। এখন দুইটা টার্ম মনে রাখবা যে আমাদের সিস আর ট্রান্স। সিস মানে হচ্ছে সেম। এটা তোমরা যখন কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রি জৈব যৌগ চ্যাপ্টারটা যখন পড়বা, যারা আমার 23 ব্যাচের বাচ্চারা আছো তারা জানো যে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়েছি। আমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য আলাদা একটা ব্যাচ ছিল, 24 অনেকেও সেই ব্যাচটা কন্টিনিউ করেছিল। তো সিস মানে কি, সেম মানে একই। আর ট্রান্স মানে কি, ট্রান্স মানে হচ্ছে অ্যাক্রোস, বা এটা বলতে বোঝায় ভিন্ন, অ্যাক্রোস বা ভিন্ন। সিস মানে কি, সেম বা একই। দেখো সিস মানে হচ্ছে একই, তাহলে দেখো যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তার একই দিকে, তার একই পাশে যে সিস্টারনাটা আছে তাকে বলবো সিস সিস্টারনা। আর তার বিপরীত দিকে এটা আর এটা কিন্তু বিপরীত দিক, ঠিক আছে, এটা উপরের দিক এটা নিচের দিক, বিপরীত দিকে যখন থাকে তখন তাকে বলি ট্রান্স সিস্টারনা। তাহলে হচ্ছে যে আমাদের এই একই দিকে যে সিস্টারনাটা আছে তাকে বলি হচ্ছে সিস সিস্টারনা, সিস সিস্টার্নি। আর এই বিপরীত দিকে যে সিস্টার্নিটা রয়েছে তাকে বলবো ট্রান্স সিস্টার্নি। তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে ট্রান্স সিস্টার্নি। একই দিকে যে সিস্টার্নিটা আছে তাকে বলবো সিস সিস্টার্নি, আর বিপরীত দিকে যে সিস্টার্নিটা আছে তাকে বলবো ট্রান্স সিস্টার্নি। তাহলে এখানে সিস্টার্নি গুলা যে থাকে, সিস্টার্নিটা গোলজি বডির মধ্যে তিনটা সিস্টার্নিকে আমরা মার্ক করেছি। যে সিস্টার্নিটা হচ্ছে যে আমাদের এই ইয়ারের সাথে সাথে থাকে তাকে বলবো সিস সিস্টার্নি, মানে ইয়ারের একই দিকে আছে।
আর যেটা একদম অপোজিট দিকে রয়েছে তাকে বলবো ট্রান্সসিস্টার্নি, আর মাঝে যে আছে তাকে বলবো মিডিয়াল সিস্টার্নি বলবো। এই যে আমাদের এই ট্রানজিশনাল ভেসিকল যে তৈরি হলো আমাদের এই ইয়ার থেকে, যেটা তৈরি হলো এই ইয়ার থেকে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটাকে গ্রহণ করে এই সিস সিস্টার্নি, সেটাকে গ্রহণ করে সিস সিস্টার্নি, সেটাকে গ্রহণ করে সিস সিস্টার্নি, সেটাকে গ্রহণ করে সিস সিস্টার্নি, সেটাকে কি করে গ্রহণ করে সিস সিস্টার্নি, সেটাকে গ্রহণ করে সে এই জিনিসটাকে গ্রহণ করে, সে গ্রহণ করে এই জিনিসটা দেয় হচ্ছে এই মিডিয়াল সিস্টার্নিকে, মিডিয়াল সিস্টার্নি এই জিনিসটা দেয় হচ্ছে ট্রান্স সিস্টার্নিকে। ঠিক আছে, তো এক সিস্টার্নি থেকে আরেক সিস্টার্নিতে পাস্ট হয় খুব সিকিউরড ওয়েতে। তারপর এই ট্রান্সসিস্টার্নি থেকে এই ফোসকাটা বা এই ভেসিকলটা বের হয়, ট্রান্সসিস্টার্নি থেকে এই ভেসিকলটা বের হয়, এই ট্রান্স থেকে এই ভেসিকলটা বের হয়, এবং ট্রান্সসিস্টার্নিটা ঠিক প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির, ঠিক প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির দিকে থাকে, দ্যাট মিনস প্রান্তীয় দিকে থাকে, ঠিক প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির দিকে থাকে। তো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, 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 এটা কি, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা কি, এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে এই জিনিসটা থাকে আমাদের কেন্দ্রীয় দিকে, এই জিনিসটা কি আমাদের, এই জিনিসটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় দিক, এই জিনিসটা কি আমাদের, এই জিনিসটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় দিক, এই জিনিসটা কি আমাদের, এই জিনিসটা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় দিক, এই জিনিসটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় দিক, এই জিনিসটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় দিক, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পাশ, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় পাশ, এই জায়গাটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় অঞ্চল, মানে একটা কোষের সেন্টার, সেন্টার বা কেন্দ্রীয় অঞ্চল, 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 সেন্টার বা কেন্দ্রীয় অঞ্চল। আর এই দিকের যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমাদের পেরিফেরাল, পেরিফেরাল, পেরিফেরি মানে কি, পেরিফেরি মানে প্রান্ত, পেরিফেরাল বা প্রান্তীয় অঞ্চল, পেরিফেরাল বা প্রান্তীয় অঞ্চল। তাহলে আমরা কিন্তু হচ্ছে যে দেখলাম যে এই যে আমাদের সিস্টানিগুলো আছে, সেই সিস্টানিগুলোর মাধ্যমে এই যে ইআর এর মধ্যে যে প্রোডাকশনটা হলো, সেই প্রোডাকশনটা আমাদের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে আসে। এই যে ভেসিকলটা ট্রান্সসিস্টার্নি থেকে বের হয়, মনে হচ্ছে ট্রান্সসিস্টার্নি এই জিনিসটা বের করতেছে, মনে হচ্ছে ট্রান্সসিস্টার্নি প্রোডাকশন, এটা দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে জিনিসটা কি, আসলে জিনিসটা এই ইয়ার থেকে এই ভেসিকলটা ঘুরে ঘুরে এখানে আসছে। তো এটা বের হচ্ছে ট্রান্সসিস্টার্নি থেকে, দেখে এটাকে বলে সিক্রেটরি ভেসিকল। সিক্রেটরি মানে ক্ষরণকারী, মানে ক্ষরিত হয়েছে, এই ট্রান্স থেকে বের হয়েছে, কোনো কিছু থেকে বের হওয়াকে সিক্রেশন বলা হয়, কোনো কিছু থেকে কিছু বের হওয়াকে সিক্রেশন বলে। তোমার চোখ দিয়ে পানি বেরোলো, কান্না করতেছো তুমি, তো এই যে কান্না করতেছো যে তুমি, এই কান্না করা বিষয়টাকে কি বলি আমরা, সিক্রেটরি, আমরা সিক্রেশন বলি, কান্না, চোখের পানি, সিক্রেশন। তাহলে এটাকে কি বলবো, সিক্রেটরি ভেসিকল, এটাকে কি বলবো, এটাকে বলি হচ্ছে সিক্রেটরি ভেসিকল, 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 কি বলি এটাকে আমরা, সিক্রেটরি ভেসিকল বলি। তাহলে একটা ট্রানজিশনাল ভেসিকল, একটা সিক্রেটরি ভেসিকল দেখলাম, আর এখানে সিস্টার্নি গুলো আমাদের রয়েছে। তাহলে এই যে সিস্টার্নি, ভেসিকল, এই পুরো বিষয়টাকে ট্রান্সগোলগি নেটওয়ার্কও বলা হয়, ট্রান্সগোলগি নেটওয়ার্কও বলা হয় পুরো বিষয়টাকে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখো পুরো বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো খুব কিউট একটা বিষয় কিন্তু আমরা শিখে ফেলছি এখানে, খুবই কিউট, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুইটা এন্ড থাকে বা দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, একটা মসৃণ, একটা অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে রয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আমাদের রয়েছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা দেখতে পাবো কি, তাদের কাজ হচ্ছে কি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড জাতীয় পদার্থ প্রধানত তৈরি করে, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোডাকশন হয়, কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোডাকশন হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোডাকশন, এই প্রোডাকশনগুলো বিভিন্ন থলিকার মাধ্যমে কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অঞ্চলে আসে। কিন্তু কেন্দ্রীয় থেকে প্রান্তীয় অঞ্চলে আসার সময় যেন কোনোভাবে এই জিনিসগুলো ফেটে না যায়, কোনোভাবে এই জিনিসগুলো নষ্ট না হয়ে যায়, এই জিনিসগুলো যেন ঠিক জায়গায় পৌঁছাতে পারে, সেজন্য এই মাঝখানে কাজ করে এই আমাদের গোলজি বডি। এই গোলজি বডিগুলা আমাদের হচ্ছে যে গোলজি বডি, এগুলা কি আমাদের গোলজি বডি। তো এই যে গোলজি বডি, এটাকে আমরা বলি গোলজি বডি, এই যে জিনিসপত্র আদান প্রদানের কাজ করতেছে, এটাকে বলা হয় ট্রান্সগোলগি নেটওয়ার্ক বলা হয়, ট্রান্সগোলগি নেটওয়ার্ক বলা হয়। এর মাধ্যমে গোলজি বডি জিনিসপত্রগুলোকে আদান প্রদান করে আমাদের এই ভেসিকলগুলোকে প্লাজমা মেমব্রেনের কাছে নিয়ে আসে। এই কারণে গোলজি বডিকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়।
এই জন্য গোলজি বডিকে কি বলা হয়, এই জন্য গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো পরীক্ষা আসতে পারে গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, বলবা যে হচ্ছে গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যগুলাকে কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলের দিকে নিয়ে আসতে সাহায্য করে, এই জন্য গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি এই পুরো বিষয়টা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি এই পুরো বিষয়টা হচ্ছে আমরা চিত্র গোলজি বডি ও এর কার্যক্রম, চিত্র গোলজি বডি ও এর কার্যক্রম, গোলজি বডি ও এর কার্যক্রম, গোলজি বডি অ্যান্ড ইটস কার্যক্রম এবং এর কার্যক্রম, গোলজি বডি 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 এবং এর কার্যক্রম। ঠিক আছে, আমরা বুঝছি 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 বুঝছি। আচ্ছা, এখন আসো খ নাম্বার একটা প্রশ্নের উত্তর, প্রশ্ন আমি লিখে দিই, এটার উত্তর তোমরা সুন্দর করে সাজায় নিবা, ছবিটাও চাইলে পরীক্ষা আঁকতে পারো, যদিও এত টাইম পাবা না। গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশ বলে, ট্রাফিক পুলিশ বলে, কেন ট্রাফিক পুলিশ বলে, ট্রাফিক পুলিশ বলে। উত্তর কি? উত্তর হচ্ছে লিখেই দিই, তোমরা তো হচ্ছে ছোট বাবু, পরীক্ষার হলে পারবা না। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে যে গোলজি বডি কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে, গোলজি বডি, গোলজি বডি কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে, গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি ঝিল্লিবদ্ধ 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 পদার্থগুলাকে, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবদ্ধ পদার্থগুলাকে, ঝিল্লিবদ্ধ পদার্থ সমূহকে, ঝিল্লিবদ্ধ পদার্থ সমূহকে, তাহলে হচ্ছে আমাদের এই গোলজি বডি ইয়ারে তৈরি ঝিল্লিবদ্ধ পদার্থ সমূহকে কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে, 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 কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে, কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে, কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে পরিবাহিত করতে সাহায্য করে, কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে পরিবহন করতে, পরিবহন করতে, পরিবহন করতে সাহায্য করে, পরিবহন করতে সাহায্য করে। আরো দুই তিনটা লাইন বাংলায় মিশিয়ে দিয়ে দিবা, সাহায্য করে তাই, সাহায্য করে তাই গোলজি বস্তুকে, তাই গোলজি বডিকে, 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 তাই গোলজি বডিকে হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলে, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে, কোষের ট্রাফিক পুলিশ বলে, তাই গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। পপ 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 পপ। ঠিক আছে, তাহলে এতটুকু কথাবার্তা আমরা কিন্তু জেনে ফেলছি, এর বেশি আমাদের হচ্ছে যে আর জানার কিছু নাই, অনেক কিছু জেনে ফেলছি ভাই, এর বেশি আমরা কি জানবো, এর বেশি আমাদের আর তেমন কিছু জানার নেই গোলজি বডি থেকে। আচ্ছা, গোলজি বডির মধ্যে হচ্ছে যে আমাদের এটুকু জানলাম, এতটুকুর পর আমাদের হচ্ছে আরেকটা বিষয় জানতে হবে যে গোলজি বডিকে কার্বোহাইড্রেট, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলে। এটা খুব আনইউজুয়াল একটা কথাবার্তা এবং এটা হচ্ছে পরীক্ষার হলে তোমাকে খুব সাফার করবে যে উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে, উদ্ভিদ কোষে যে গোলজি বডি আছে সেই উদ্ভিদ কোষে গোলজি বডিকে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশও বলে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ, সরি, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আচ্ছা, এটা খুব অকওয়ার্ড একটা কথা কেন? কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, অকওয়ার্ড কথা হচ্ছে, বলে অকওয়ার্ড কথা এই কারণে, কারণ হচ্ছে যে আমাদের, আমরা জানি বেসিক্যালি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে শর্করা জাতীয় পদার্থের কারখানা, এসব হিসাবে বেসিক্যালি আমাদের কে কাজ করে? উদ্ভিদ কোষ কাজ করে, সরি আমাদের প্লাস্টিড কাজ করে। কিন্তু গোলজি বডিরও এখানে একটা কাজ আছে। কি কাজ? কাজটা কি? কেন একে আমরা কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছি? এটা কি শুধু শুধুই বলছে নাকি কোনো আসল কারণ আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলার পেছনে? আসল কারণ আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলার পেছনে।
আচ্ছা, দেখো বিষয়টা হচ্ছে কার্বোহাইড্রেট জিনিসটা আসলে আমাদের কি, কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট কথাটার মানে হচ্ছে কি, একটু একটু শর্ট করে একটু কার্বোহাইড্রেট নিয়ে তোমাকে একটু জ্ঞান দিই, যে কার্বোহাইড্রেট 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 মানে কথাটা কি, নামটাকে যদি তুমি ভাঙাও তাহলে কার্বো মানে কি, কার্বো মানে কার্বন, আর হাইড্রেট কথাটা দিয়ে সবসময় পানি বোঝাবে। তাহলে কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বন আর পানি। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি মিলাই তাহলে হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন CH2O। তাহলে এর অনুপাতটা হচ্ছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন, এর অনুপাতটা হচ্ছে কত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2:1 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাতটা কত, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা হচ্ছে কত, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:2:1। কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:2:1। এই অনুপাতে আমাদের বেসিক্যালি কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে। এখন এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে, এখানে কার্বন বেসিক্যালি 3টা থেকে শুরু হয়, 2-এর কম কার্বন হইলে বা 3-এর কম কার্বন হইলে বেসিক্যালি সে কার্বোহাইড্রেট রূপে আচরণ করতে পারে না। এর পেছনে অনেকগুলা কারণ আছে, যখন আমরা কার্বোহাইড্রেট পড়বো তখন বুঝবো। এখন এই যে CHO এরকম একটা স্ট্রাকচার থাকলে তখন সেটাকে মানে CHO এই 1:2:1 এরকম একটা স্ট্রাকচারকে বলি আমরা স্যাকারাইড। এরকম স্ট্রাকচারগুলোকে, এই স্ট্রাকচারটাকে বলা হয় স্যাকারাইড। এই স্ট্রাকচারটা একটা নাম হচ্ছে স্যাকারাইড স্যাকারাইড স্যাকারাইড। স্যাকারাইড জিনিসটা কি হতে পারে, স্যাকারাইড জিনিসটা স্যাকারাইড স্যাকারাইড স্যাকারাইড, সহজ ভাষায় তোমাকে আমি জিনিসটা বুঝাই, স্যাকারাইড 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 বলি, স্যাকারাইড। ঠিক আছে, এখন ধরো এখানে কার্বন 6টা আছে, কার্বন 6টা আছে, তাহলে C6, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, 12টা হবে, অক্সিজেন কয়টা হবে, অক্সিজেন হচ্ছে আমাদের 6টা হবে, যদি এই অনুপাত ফলো করে। এবং কার্বোহাইড্রেট হইতে গেলে এই অনুপাত ফলো করতে হবে, C6H6H12O6। তাহলে এই যে গঠন এটাকে বলা হয় একটা স্যাকারাইড, এবং স্যাকারাইড কি স্পেসিফিক্যালি মনোস্যাকারাইড মনোস্যাকারাইড। কারণ কি, কারণ হচ্ছে যে এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাতটা আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাতটা আছে 1:2:1, সেই অনুপাতটা ফলো হয়। এরকম 1:2:1 অনুপাতের যে অণুগুলো আছে তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড। 1:2 অনুপাতের যে অণুগুলো আছে তাদেরকে আমরা কি বলি, মনোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে C6H12O6 যেটা আমরা ওয়াইডলি গ্লুকোজ নামে চিনি, সেই গ্লুকোজের একটা অণুকে আমরা কি বলি, গ্লুকোজের একটা অণুকে বলি মনোস্যাকারাইড, কারণ এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 এই অনুপাতটা ফলো হয়। কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 এই অনুপাতটা ফলো হয় এই জায়গায়। সো এই অনুপাতযুক্ত একটা যৌগকে আমরা মনোস্যাকারাইড বলি। এরকম দুইটা মনোস্যাকারাইড, স্যাকারাইড কথাটা হচ্ছে স্যাকারিন বা চিনি থেকে, দুইটা মনোস্যাকারাইড, ধরো দুইটা মনোস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড মনোস্যাকারাইড প্লাস হচ্ছে মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে থাকবে তখন তাকে বলবো হচ্ছে ডাইস্যাকারাইড ডাইস্যাকারাইড, তখন তাকে বলবো ডাইস্যাকারাইড ডাইস্যাকারাইড। তারপর হচ্ছে যে ধরো আমাদের যখন মোর দেন টু মনোস্যাকারাইড যখন আমাদের থাকবে, মোর দেন টু মনোস্যাকারাইড যখন থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। মোর দেন টু মনোস্যাকারাইড যখন থাকবে তখন তাকে বলবো অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইড। আর যখন হচ্ছে যে আমাদের মোর দেন টেন মনোস্যাকারাইড থাকবে তখন তাকে বলি আমরা পলিস্যাকারাইড। তার মানে মোর দেন টু যে জায়গাটায় বলছি সেটা বলতে বেসিক্যালি 3 থেকে 10টা বোঝায়, 3 থেকে 10টা বোঝায়। এখন তাহলে প্রথম ইস্যু হচ্ছে মনোস্যাকারাইড কি, মনোস্যাকারাইড কথাটা সহজ ভাষায় মনে রাখো, তোমার যদি বুঝতে কষ্ট এখন মনে রাখো গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, দুইটা গ্লুকোজ অণু যেখানে থাকবে সেটাকে বলবো ডাইস্যাকারাইড। 2 থেকে 10টা 3 থেকে 10টা গ্লুকোজ অণু যেখানে থাকবে তার নাম হবে অলিগোস্যাকারাইড। 10-এর বেশি আমাদের হচ্ছে গ্লুকোজ অণু থাকলে পলিস্যাকারাইড বলবো। কেন একে মনো বললাম, মনো মানে এক, স্যাকারাইড মানে একটা স্যাকারিন বা চিনির অণু বা স্যাকারিনের অণু কেমন হয়, যেখানে অনুপাত 1:2:1 অনুপাতটা, কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 অনুপাতটা ফলো হয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের C6H12O6 এটাকে বলি কি আমরা, এটাকে বলি আমরা মনোস্যাকারাইড। C6H12O6 এটাকে বলি মনোস্যাকারাইড, মানে হচ্ছে যে আমাদের যেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাত 1:2:1 এই অনুপাতটা ফলো হয় যে একটা অণুর মধ্যে, সেটাকে বলি মনোস্যাকারাইড। এরকম একের অধিক অণুযুক্ত হলে দুইটা হলে
দুইয়ের অধিক যদি হয় 3 থেকে 10টা অণু যখন যুক্ত হয় অলিগোস্যাকারাইড, আর 10-এর বেশি হলে পলিস্যাকারাইড। এই গোলজি বডি আমাদের কি করে, এই গোলজি বডি হচ্ছে এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে যে অলিগোস্যাকারাইড থাকে এই অলিগোস্যাকারাইডগুলোকে একটার সাথে আরেকটা যুক্ত করে জটিল পলিস্যাকারাইড তৈরি করে। এই জন্য গোলজি বডিকে আমাদের হচ্ছে যে তৈরি করে। এই জন্য কি করে গোলজি বডি আমাদের কি করে, গোলজি বডি হচ্ছে যে আমাদের এই গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি কেন আমরা, গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলার কারণটা হচ্ছে যে এরা কোষে, উদ্ভিদ কোষে গোলজি বডি আমাদের গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড, এরা কাজ হচ্ছে এরা এরা কেন বলি, উত্তরটা কি হবে, উত্তরটা হবে এখানে, উত্তর হবে যে গোলজি বডি কোষের মধ্যে গোলজি বডি উদ্ভিদ কোষে, গোলজি বডি উদ্ভিদ কোষে, গোলজি বডি উদ্ভিদ কোষে, গোলজি বডি কি কাজ করে, গোলজি বডি হচ্ছে উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে বিদ্যমান গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড গুলো, গ্লাইকোপ্রোটিন মানে কি, গ্লাইকোপ্রোটিন মানে কি গ্লুকোজ প্লাস প্রোটিন, গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড সমূহের পার্শ্ব সমূহের অলিগোস্যাকারাইড সমূহের পার্শ্ব শিকল, অলিগোস্যাকারাইড সমূহের পার্শ্ব শিকল সমূহ অলিগোস্যাকারাইড সমূহের পার্শ্ব শিকল সমূহ, পার্শ্ব মানে কি দুই পাশে যে শিকলগুলা থাকে এগুলাকে একে পার্শ্ব শিকল সমূহ একে অপরের সাথে যুক্ত করে পলিস্যাকারাইড গঠনে সাহায্য করে, পলিস্যাকারাইড সংশ্লেষ বা তৈরি করে পলিস্যাকারাইড তৈরি করে। তাই গোলজি বডিকে মানে অলিগোস্যাকারাইড, আচ্ছা দেখো মানে মনোস্যাকারাইড গুলো যুক্ত হয়ে তৈরি হয় ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অনেকগুলো যখন যুক্ত হবে অলিগোস্যাকারাইড। এখন অলিগোস্যাকারাইড ধরো 3 কার্বন বিশিষ্ট তিনটা মনোস্যাকারাইড মিলে একটা অলিগোস্যাকারাইড হয়েছে, এরকম 4টা অলিগোস্যাকারাইড যদি যুক্ত হয় মানে 3টা কার্বন মানে 3টা মনোস্যাকারাইড মিলে একটা অলিগোস্যাকারাইড। এখন যেখানে আমাদের ধরো 4টা অলিগোস্যাকারাইড যখন যুক্ত হবে তাহলে সেখানে কি হবে 4 × 3টা মনোস্যাকারাইড, দ্যাট মিন্স 12 মনোস্যাকারাইড, তখন সেটাকে আমরা পলিস্যাকারাইড বলতে পারি, তাই না, তখন তাকে আমরা পলিস্যাকারাইড বলতে পারি। বিষয়টা কি দেখো, আমরা 2-এর অধিক মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হলে তাকে কি বলছি সেকারাইড, 10টা মনোস্যাকারাইড মোর দেন 10টা মনোস্যাকারাইড যুক্ত হলে পলিস্যাকারাইড বলছি। তাহলে খেয়াল করো হচ্ছে যে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে 3টা মনোস্যাকারাইড যখন থাকে তখন তাকে বলি আমরা অলিগোস্যাকারাইড, 3টা মনোস্যাকারাইড থাকলে আমরা বলি অলিগোস্যাকারাইড। আর দেখা যায় আমরা 3টা মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকলে আমরা অলিগোস্যাকারাইড বলি। এখন ধরো অনেকগুলো অলিগোস্যাকারাইড একসাথে যুক্ত হচ্ছে, অলিগোস্যাকারাইড বেসিক্যালি কি মনোস্যাকারাইডের মিশ্রণিত, তাই না। এখন 4টা অলিগোস্যাকারাইড একসাথে যুক্ত হয়েছে, 4 × 3 12টা মনোস্যাকারাইড আছে, তা আমরা সঙ্গ অনুযায়ী বলছি 10-এর অধিক মনোস্যাকারাইড থাকলে পলিস্যাকারাইড তৈরি করবে। সো আলটিমেটলি অলিগোস্যাকারাইড গুলো যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন পলিস্যাকারাইড তৈরি হবে। তাহলে এই পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, পলিস্যাকারাইডটা একটা কার্বোহাইড্রেট, তাই না, পলিস্যাকারাইডটা একটা কার্বোহাইড্রেট। এই যে পলিস্যাকারাইড তৈরি করে তাই গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, যে কার্বোহাইড্রেট তৈরিতে তারা ভূমিকা রাখে বলে তাদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। কিভাবে ভূমিকা রাখে, যে অলিগোস্যাকারাইড গুলা এরকম হাত বিছায় আছে, এরকম হাতগুলাকে যুক্ত করে অনেকগুলো অলিগোস্যাকারাইডকে একসাথে যুক্ত করতে সাহায্য করে, এই পলিস্যাকারাইডের কিছু উদাহরণ, মনোস্যাকারাইডের উদাহরণ একটা গ্লুকোজ দিলাম, পলিস্যাকারাইডের কিছু উদাহরণ আমি তোমাকে দিই। 3টা উদাহরণ আছে পলিস্যাকারাইডের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। একটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা পলিস্যাকারাইড, স্টার্চ 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 একটা পলিস্যাকারাইড। এক নম্বরে সেলুলোজ একটা পলিস্যাকারাইড, স্টার্চ একটা পলিস্যাকারাইড। 3 নম্বরে যে বিষয়টা আছে
সেলুলোজ একটা পলিস্যাকারাইড, স্টার্চ একটা পলিস্যাকারাইড, এবং 3 নম্বরে যে বিষয়টা আছে, 3 নম্বরে বিষয় যেটা আছে, 3 নম্বরের বিষয়টা হচ্ছে যে আমাদের গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন আমাদের একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই সেলুলোজ একটা পলিস্যাকারাইড, স্টার্চ একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড, এই তিনটাই কিন্তু পলিস্যাকারাইড, এবং আরো অনেক পলিস্যাকারাইড আছে, বাট এই তিনজন সবচেয়ে ফেমাস পলিস্যাকারাইড। তাহলে এই যে আমাদের গোলজি বডি, উদ্ভিদ কোষের মধ্যে যে গ্লাইকোপ্রোটিন গুলো রয়েছে, গ্লাইকোপ্রোটিন মানে গ্লুকোজ প্লাস প্রোটিন, মানে গ্লুকোজের মধ্যে এখানে বেসিক্যালি অলিগোস্যাকারাইড গুলো থাকে, অলিগোস্যাকারাইড প্লাস প্রোটিন, সেই অলিগোস্যাকারাইড গুলো একটার সাথে আরেকটাকে যুক্ত করে পলিস্যাকারাইড তৈরি করছে। যেহেতু পলিস্যাকারাইড তৈরিতে এরা ভূমিকা রাখছে, সেই জন্য এদেরকে কি বলছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছে। এখানে আমাদের কোন পলিস্যাকারাইডটি স্পেসিফিক্যালি এরা তৈরি করে, এরা সেলুলোজ তৈরি করে। এরা কি করে, এখানে কোন পলিস্যাকারাইড তৈরি করে, যেই পলিস্যাকারাইডটা তৈরি হয়, পলিস্যাকারাইড তৈরি হয়, পলিস্যাকারাইড, যেই পলিস্যাকারাইড তৈরি করে, যেই পলিস্যাকারাইড তৈরি করে, কোন পলিস্যাকারাইড তৈরি করে এরা, পলিস্যাকারাইড তৈরি করে কোনটা, পলিস্যাকারাইড তৈরি করে হচ্ছে সেলুলোজ। পলিস্যাকারাইড কোনটা তৈরি করে, পলিস্যাকারাইড তৈরি করে হচ্ছে সেলুলোজ। পলিস্যাকারাইড কি তৈরি করে, পলিস্যাকারাইড তৈরি করে হচ্ছে সেলুলোজ। পলিস্যাকারাইড কোনটা তৈরি করে, সেলুলোজ। বলো, আমরা এই পর্যন্ত যে পড়ে আসছি, যে কোষ প্রাচীর পড়ছি, কোষ ঝিল্লি পড়ছি, দুইটার মধ্যে সেলুলোজ কি গঠনে, মানে সেলুলোজ কোনটার গঠনে সেলুলোজকে দরকার হয়, আমি পুরো জিনিসটা রিভিউ করবো, ভয় পাওয়ার কিছু নেই। কোনটার গঠনে আমাদের সেলুলোজকে দরকার হয়, বলো কোনটার গঠনে আমাদের সেলুলোজকে দরকার হয়, কোনটার গঠনে আমাদের সেলুলোজকে দরকার হয়, কোনটার গঠনে সেলুলোজকে দরকার হয়, বলো বলো, কোনটার গঠনে সেলুলোজকে দরকার হয়, কার গঠনে সেলুলোজকে লাগে, কোন জায়গায় সেলুলোজ প্রয়োজন, কোষ প্রাচীর, কোষ প্রাচীরে সেলুলোজ লাগে। তাহলে এরা সেলুলোজ তৈরি করে বলে এরা কিন্তু কোষ প্রাচীর গঠনেও ভূমিকা রাখে। আমি তোমাকে পুরো জিনিসটা আবার একটু রিভিউ করি। এই জায়গায় আমরা দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ছি, এইগুলো আমাদের খ নম্বরে আসে, এমসিকিউতে আসে, নানা জায়গায় আমাদের দরকার হয়। 1 নম্বর প্রশ্ন ছিল গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলজি বডিকে ট্রাফিক পুলিশ বলি, ওরা ট্রাফিক পুলিশের দায়িত্বে দিয়ে দিছে। তাহলে গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলে, এটা আমাদের একটা প্রশ্ন। যে গোলজি বডি যে আছে, এই গোলজি বডির ইআরএ তৈরি, গোলজি বডির ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি ঝিল্লিবদ্ধ পদার্থ সমূহকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এন্ডোপ্লাজমিক গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি ঝিল্লিবদ্ধ পদার্থ সমূহকে কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে, কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে পরিবহন করে, কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে পরিবহন করতে সাহায্য করে। তাই গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে খেয়াল করো, গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি ঝিল্লিবদ্ধ যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলোকে কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রান্তীয় অঞ্চলে পরিবহন করতে সাহায্য করে। তাই গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। উদ্ভিদ কোষে গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়। কার্বোহাইড্রেট জিনিসটা কি, কার্বন আর কার্বোহাইড্রেট, কার্বন আর হাইড্রেট মানে পানি থাকবে, কার্বন আর পানি মিলে কার্বোহাইড্রেট তৈরি হয়। সো কার্বন এবং পানিকে যদি একসাথে বসাই তাহলে কার্বন হাইড্রেট CH2O হয়, যেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত তাহলে বলতে পারি 1:2:1। তাহলে কার্বোহাইড্রেট হওয়ার একটা সত্য হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকবে। এরকম যে অণুগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 আকারে থাকে, এরকম 3 থেকে 10 কার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদেরকে আমরা স্যাকারাইড, মনোস্যাকারাইড বলি। যেমন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। মনো মানে কি, মনো মানে এক, স্যাকারাইড মানে স্যাকারিন বা চিনি বা সুগার থেকে কথাটা আসছে, মিষ্টি, মিষ্টি, স্যাকারিন মানে মিষ্টি। তাহলে হচ্ছে মনোস্যাকারাইড জিনিসটাকে আমরা বুঝলাম যার মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 অনুপাতে থাকে। কার যদি বুঝতে কষ্ট হয়, কার্বোহাইড্রেট আমরা পড়বো সামনে যখন কোষ রসায়ন পড়বো, কার যদি পড়তে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, মনে রাখতে কষ্ট হয়, সে মনে রাখতে পারে গ্লুকোজ, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। এখন এরকম দুইটা মনোস্যাকারাইড যখন যুক্ত হবে তখন তৈরি হবে ডাইস্যাকারাইড, 2 এর অধিক মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যখন থাকবে তখন তৈরি হবে অলিগোস্যাকারাইড, আর যখন মোর দেন 10 মনোস্যাকারাইড থাকবে তখন হবে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ আছে, স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এই তিনটাই কি আমাদের পলিস্যাকারাইড। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এই তিনজনই কি পলিস্যাকারাইড আমাদের। এখন হচ্ছে যে আমাদের গোলজি বডি কি করে, গোলজি বডি উদ্ভিদ কোষে যে গ্লাইকোপ্রোটিন গুলো বিদ্যমান থাকে, গ্লাইকোপ্রোটিন উদ্ভিদ কোষের একটা কেমিক্যাল সাবস্টেন্স। এই গ্লাইকোপ্রোটিনে অলিগোস্যাকারাইড যেগুলো আছে তাদের পার্শ্ব শিকল, মানে অলিগোস্যাকারাইডের দুই পাশে যে চেইন গুলো থাকে বা কার্বনের যে খালি হাতগুলো থাকে, সেই হাতগুলোকে একে অপরের সাথে যুক্ত করে পলিস্যাকারাইড গঠন করতে সাহায্য করে। এই পলিস্যাকারাইড সংশ্লেষ বা তৈরি করে, এই জন্য গোলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। শর্করা তৈরি জাতীয় খাদ্যের কারখানা না, পরীক্ষায় যদি আসে শর্করা জাতীয় খাদ্যের কারখানাকে
উত্তর কিন্তু হবে গিয়ে আমাদের অন্য জায়গায়, কি জানি উত্তর আছে ওইখানে প্লাস্টিড হবে। বাট কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে সেখানে অবশ্যই উত্তর কাকে দিতে হবে, গোলজি বডিকে অবশ্যই উত্তর দিতে হবে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। আর এরা যে পলিস্যাকারাইডটা তৈরি করে সেটা মূলত সেলুলোজ, সো দ্যাটস ওয়াই এরা কিন্তু আমাদের কোষ প্রাচীরের গঠনেও ভূমিকা রাখে, কোষ প্রাচীরের গঠনেও ভূমিকা রাখে। ওকে, এবার আসো আমাদের নেক্সট, আমরা হচ্ছে যে গোলজি বডি রিলেটেড অনেকগুলা কথাবার্তা বলে ফেলছি। এখন গোলজি বডির হচ্ছে আমরা রাসায়নিক গঠন হচ্ছে এখানে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, কে, ক্যারোটিনয়েড থাকে, ক্যারোটিনয়েড। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গোলজি বডির কাজ। গোলজি বডির কাজ, গোলজি বডির অনেক ধরনের কাজ গোলজি বডির রয়েছে। গোলজি বডির কাজ, গোলজি বডির কাজ, গোলজি বডির কাজ, গোলজি বডির কাজ। এক নম্বর কাজ তো আমরা পড়ছি যে হচ্ছে ট্রান্সফার করা বা ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। আমাদের বইয়ে এক নম্বর কাজ বলা আছে লাইসোসোম ও ভিটামিন তৈরি। যদিও তোমরা এই লাইসোসোম ও ভিটামিন তৈরি, লাইসোসোম ও ভিটামিন তৈরি, লাইসোসোম ও ভিটামিন তৈরি, ঠিক আছে, আমরা এই জিনিসটা তোমাদের বুঝাবো। লাইসোসোম জিনিসটা কি, লাইসো, লাইসো মানে কি, লাইসো মানে ভাঙা, আর সোম মানে কি দেহ, ভাঙা দেহ, মা দেহকে ভাঙে যে। তো প্রথম কথা মনে রাখি লাইসোসোম ও ভিটামিন তৈরি, লাইসোসোম ও ভিটামিন তৈরি। তারপর হচ্ছে যে আমাদের এই অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, দ্যাট মিনস লিপিড সংশ্লেষ করতে সাহায্য করে। অপ্রোটিন, অপ্রোটিন জাতীয়, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ। তাহলে লাইসোসোম ও ভিটামিন তৈরি, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ। এক নম্বর হচ্ছে লাইসোসোম ও ভিটামিন তৈরি, দুই নম্বর হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ। যেমন লিপিডের কথা বলছে, আমরা এইভাবে এই স্পেসিফিক কিছু বলবো না। তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম সংশ্লেষ, বিভিন্ন এনজাইম সংশ্লেষ করতে পারে। এনজাইম বা প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ, এনজাইম বা প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ। ভেরি গুড, কোনো কথা নেই আমাদের। নেক্সট কথা হচ্ছে যে আমাদের এই ইম্পর্টেন্ট কথা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। আমাদের যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনকালে কোষ প্লেট, কোষ প্লেটটা মূলত হচ্ছে মধ্যপর্দা, কোষ প্লেটটা মূলত মধ্যপর্দা। মধ্যপর্দা আমাদের দুইটা জিনিস থেকে তৈরি হয়, সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত পেকটিন, এই দুইটা দিয়ে কোষ পর্দা মধ্যপর্দা তৈরি হয় কোষ প্রাচীরের। তাহলে কোষ বিভাজনকালে হচ্ছে কোষ প্লেট, কোষ প্লেট, কোষ প্লেট বা হচ্ছে আমাদের এই মধ্যপর্দা, মধ্যপর্দা, মধ্যপর্দা কিসের, কোষ প্রাচীরের, কোষ প্রাচীরের যে মধ্যপর্দা আছে সেই মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে, মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে, তৈরিতে সাহায্য করে, মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে, ঠিক আছে, মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে। তাহলে হচ্ছে খেয়াল করো, কোষ বিভাজনকালে কোষ প্লেট বা মধ্যপর্দা কোষ প্রাচীর তৈরিতে কি করে, সাহায্য করে। নেক্সট কথা হচ্ছে আমাদের কি, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কি, নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমাদের এরা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে। তাহলে এই পয়েন্টটা আমি স্পেসিফিকভাবে ডাইরেক্ট বলে দিতে পারি না যে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, 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 কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। আমরা তিনটাকে দেখলাম যেটা সেলুলোজ উৎপাদনে সাহায্য করে, তাহলে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, খুব ভালো কথা। এরপরের পয়েন্ট হচ্ছে যে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরিকৃত বস্তুকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি বস্তুগুলোকে, তৈরি বস্তুকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি অনেক বস্তু ঝিল্লিবদ্ধ থাকে না, এরা সেগুলোকে ঝিল্লিবদ্ধ করে, বস্তুকে ঝিল্লিবদ্ধ করে, বস্তুকে ঝিল্লিবদ্ধ করে, বস্তুকে ঝিল্লিবদ্ধ করে, ঝিল্লিবদ্ধ করে, ঝিল্লিবদ্ধ করে, ঝিল্লিবদ্ধ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরিকৃত বস্তুগুলোকে কি বলা হয়, এরা হচ্ছে ঝিল্লিবদ্ধ করে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আর ইম্পর্টেন্ট কথাবার্তা সেভাবে নাই, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে শুক্রাণুর মধ্যে, আমাদের শুক্রাণুর একটা হেড আছে, মাথা আছে, শুক্রাণুর অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে, অ্যাক্রোসোম, 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 এটা মনে রাখো, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে, অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে, হেল্প করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা স্পার্ম দেখতে, এটা হচ্ছে একটা স্পার্ম দেখতে, এটা হচ্ছে একটা স্পার্ম দেখতে, একটা হচ্ছে একটা স্পার্ম দেখতে। এখানে আমাদের কি আছে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে কি আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর উপরের দিকে কি আছে, ক্যাপ বা টুপি আছে, উপরের দিকে হচ্ছে একটা ক্যাপ বা টুপি আছে, উপরের দিকে একটা ক্যাপ বা টুপি আছে। এই যে শুক্রাণুর মধ্যে ক্যাপ বা টুপির মতো যে অংশটা উপরের দিকে থাকে এটাকেই বলা হয় অ্যাক্রোসোম, এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় অ্যাক্রোজোম, এটাকে কি বলি আমরা, এটাকেই বলি অ্যাক্রোজোম।
অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা একটা এনজাইম ক্ষরণ করে, নাম মনে রাখতে পারো। এই অ্যাক্রোজোমটা তৈরিতে গোলজি বডি সাহায্য করে। এই অ্যাক্রোজোমের ক্ষরণ হচ্ছে এর একটা এনজাইম ক্ষরণ করে, যে এনজাইমটার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। এখনই মনে রাখো, কারণ আলটিমেটলি একদিন না একদিন তো মনে রাখতেই হবে। হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ নামক হচ্ছে কি ক্ষরণ করে? হায়ালুরোনিডেজ নামক হচ্ছে এনজাইম ক্ষরণ করে। কোনো কিছুর নামের শেষে এস যদি থাকে তাহলে মনে রাখবা সেটা এনজাইম। তুমি নামের শেষে, কারণ নামের শেষে যদি এস ওয়ার্ডটা পাও, এস, ASE, তাহলে মনে রাখবা সেটা হচ্ছে একটা এনজাইম, ASE। হায়ালুরোনিডেজ, লাইপেজ, তারপর হচ্ছে যে প্রোটিয়েজ, এগুলো সবসময় হচ্ছে মনে রাখবা অ্যামাইলেজ। কোনো কিছুর নামের শেষে এজ ওয়ার্ডটা যদি পাও তাহলে মনে রাখবা সেটা দিয়ে কি বোঝায়? কোনো কিছুর নামের শেষে এজ ওয়ার্ডটা পাইলে মনে রাখবা সেটা দিয়ে এনজাইম বোঝায়। আর কোনো কিছুর নামের শেষে যদি ওজ ওয়ার্ডটা থাকে, ওজ, ওজ, যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে মল্টোজ, ল্যাকটোজ। তো কোনো কিছুর নামের শেষে ওজ, ওজ কথাটা যখন পাবা তখন ধরে নিবা সেটা একটা কার্বোহাইড্রেট। মোস্ট লাইকলি মেজরিটি কেসে আমাদের হচ্ছে যে ঝামেলা হইতেই পারে, বা হচ্ছে আমরা যেটা চাই সেটা নাও পাইতে পারি। কার্বোহাইড্রেট, 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 ঠিক আছে? ওকে, তাহলে আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি, আমরা এতটুকু কনফার্ম। এখন তাহলে শুক্রাণু অ্যাক্টোজোম তৈরিতে হেল্প করে, এটাও আমরা জানলাম। লাস্ট একটা কথা কি আমরা জানতে পারি, যে মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্ভূত করে, মোটিভেশন দেয়। মাইটোকন্ড্রিয়াকে, 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 মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে ভূমিকা দেয়। মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে, এটিপি তৈরিতে উৎসাহ দেয়। মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উৎসাহ দেয়, যে হ্যাঁ হ্যাঁ দোস্ত করো করো, যে পারবা পারবা, তুমি এটিপি তৈরি করতে পারবা, হ্যাঁ 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 হবে হবে, তোমাকে দিয়ে হবে, উৎসাহ দেয়, ঠিক আছে? মোটিভেশন স্পিকারও। তাহলে গোলজি বডির কাজ কি? লাইসোসোম ও ভিটামিন তৈরিতে তারা হেল্প করে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, তারপর হচ্ছে যে আমাদের এনজাইম বা প্রোটিন পদার্থ সংশ্লেষ করে, মানে প্রোটিন অপ্রোটিন দুইটাই সে সংশ্লেষ করতে পারে। কোষ বিভাজনকালে কোষ প্লেট বা মধ্যপর্দা তৈরিতে সাহায্য করে, যেটা আসলে কোষ প্রাচীর অংশ, তো কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। ইয়ার যা তৈরি করতেছে সেগুলোকে ঝিল্লিবদ্ধ করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে হেল্প করে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উৎসাহ দেয়, যে দোস্ত পারবা পারবা, করো করো। এই হচ্ছে গোলজি বডি। সো গোলজি বডিটা একবার রিডিং দিয়ে আমাকে জানাও গোলজি বডি থেকে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের। ওকে, তোমাদের কনফিউশন কমেন্টে জানাও, আমি উত্তর দিচ্ছি। মানে অ্যাক্রোজোম ক্ষরণের পর কি লিখলো বুঝতেছি না, কেউ একটু বলো। হায়ালুরোনিডেজ, এটা একটা এনজাইমের নাম যেটা শুক্রাণু ক্ষরণ করে, বেসিক্যালি ডিম্বাণুর ভেতর ঢুকতে কে সাহায্য করে। আচ্ছা, বড় বাচ্চাদের কমেন্ট নেই। ক্লাস কি আটকে গেছে? না, ক্লাস ঠিকঠাকই হচ্ছে, আমিও ক্লাসে উপস্থিত আছি।
মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান উপাদান টিউবিউল ও ভেসিকল, অমসৃণ এন্ডোপ্লাজমিকের প্রধান উপাদান সিস্টার নিয়ে টিউবিউল। এরকম ভিন্ন কেন? আচ্ছা দেখো, তিনোটা জিনিসই না মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই জায়গায়ই থাকে, কিন্তু বিষয় হচ্ছে কিছু কোনো অংশ একটু বেশি অ্যাক্টিভ, কোনো কিছু অংশ একটু কম অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। ঝিল্লি মানে পর্দা, ঝিল্লিবদ্ধ মানে পর্দা দ্বারা আবৃত, ভেরি গুড। হায়ালুরোনিডেজ এর কাজ কি? হায়ালুরোনিডেজ বেসিক্যালি হচ্ছে যে আমাদের বললাম না শুক্রাণু থেকে খরিত হয়, যেটা ডিম্বাণুকে ভেদ মানে জনন কোষগুলাকে ভেদ করে ডিম্বাণুর ভেতর প্রবেশ করতে সাহায্য করে বেসিক্যালি। হায়ালুরোনিডেজ একটা এনজাইম যেটা হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণুর মিলনে বড় ভূমিকা রাখে। বাই ইটিসি কি? ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এখানে তো আমরা পড়িনি এখনো। ট্রানজিশনাল ভেসিকেল আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকেল কি একই জিনিস? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যা ক্ষরণ হয় ওগুলা ঝিল্লিবদ্ধ থাকে না, মানে ঝিল্লি দ্বারা খুব সহজে আবৃত থাকে না। বেসিক্যালি হচ্ছে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর জিনিসগুলা পদার্থ জাস্ট এরা তৈরি করতে পারে, এরা ঝিল্লিবদ্ধ করতে পারে না। এই ঝিল্লিবদ্ধ করার কাজটা করে হচ্ছে আমাদের গোলজি বডি। গোলজি বডি এগুলাকে ঝিল্লিবদ্ধ করে, এবং প্রথম যে ঝিল্লিবদ্ধ যে আবরণটা থাকে যার ভেতর আমাদের এই কন্টেন্টটা থাকে তাকে বলা হয় ট্রানজিশনাল ভেসিকেল। ক্যারোটিন কি? ক্যারোটিন তো একটা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, তাই না? ক্যারোটিন আমাদের হচ্ছে প্রোটিন, ক্যারোটিন হচ্ছে লিপিড জাতীয় একটা কেমিক্যাল সাবস্টেন্স। ক্যারোটিন, কেরাটিন, তারপর হচ্ছে কিউটিকল, কাইটিন, এগুলো কিন্তু পড়াইছি। ভাই অ্যাক্রোজোম কোথায় থাকে? শুক্রাণুর মস্তকে থাকে। অ্যাক্রোজোম কোথায় থাকে? পড়াই তো দিলাম। এটা কি আঁকছি বাবা? এই যেটা, এটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, এটার মাথায় অ্যাক্রোজোম থাকে। বড় গহ্বর আর ভেসিকেল হলো ছোট গহ্বর। হ্যাঁ, উত্তর দিয়ে দিয়েছে একজন। তারপর হচ্ছে ভাই সাইটোপ্লাজমে এসব অঙ্গাণু কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট নাকি? বেসিক্যালি এই পর্যন্ত আমরা যা পড়েছি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর এই দুইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর এই দুইটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর এখন যেগুলো পড়তেছি এগুলো বেসিক্যালি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অপ্রোটিন জাতীয় পদার্থ, তোমার কমেন্টে না আমি পুরোটা দেখতে পাচ্ছি না জসিম। ট্রানজিশনাল ভেসিকেলটা কোথায় তৈরি হয়? ট্রানজিশনাল ভেসিকেলটা বেসিক্যালি গোলজি বডিতে, গোলজি বডির একটু আগে তৈরি হয়। গোলজি বডির যে ভেসিকেলগুলো থাকে সেই ভেসিকেলগুলা ওই প্রোটিন অপ্রোটিন জাতীয় পদার্থগুলোকে আবৃত করে নিজেদের মধ্যে এই ট্রানজিশনাল ভেসিকেল হিসাবে নিজেদের নামকরণ করে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে অলঙ্করণ মানে কি? অলঙ্করণ মানে আবৃত করা বাবা। অলঙ্করণ মানে কি? আচ্ছা, একজন বলছে এটিপিএস এডিপিএস কি? এটিপি এডিপি বুঝাইছে না? এটিপিএস এডিপিএস তোমাদের বইয়ে যে আছে, এটিপিএস মানে যেটা এটিপি তৈরিতে ভূমিকা রাখে, এডিপিএস মানে যেটা এডিপি তৈরিতে ভূমিকা রাখে। অলঙ্করণ মানে আবৃত করা। গ্লাইকোজেন মানে কি? গ্লাইকোজেন একটু আগে পড়িয়ে এসেছে। গ্লাইকোজেন মানে হচ্ছে একটা পলিস্যাকারাইড, যেটা আমাদের প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য। সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর। এছাড়া এই পর্যন্ত যা পড়তেছি সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। গোলজি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্যটা একটু বলেন। গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন মোটামুটি সেম, গঠন মোটামুটি সেম, ঠিক আছে? মোটামুটি গোলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন সেম। মেইন কাজ হচ্ছে কাজের দিক থেকে যে সবচেয়ে বড় পার্থক্য, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে তৈরি করা আমাদের প্রোটিন এবং অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন কাজ, আর গোলজি বস্তুর মেইন কাজ হচ্ছে আমাদের সেগুলোকে ঝিল্লি দ্বারা আবৃত করা এবং পরিবহন করা। যদিও গোলজি বস্তুর মধ্যে আমাদের লেখা আছে যে হচ্ছে এরা তৈরি করে, কিন্তু না, মেইন কাজ আবৃত করা, ঠিক আছে? কার্ডিওলিপিন মানে কি? কার্ডিওলিপিন একটা হচ্ছে এক ধরনের, আচ্ছা পড়াচ্ছি কার্ডিওলিপিন। প্রোটিন এবং অপ্রোটিন দুইটা জাতীয়, প্রোটিন জাতীয় পদার্থ এবং অপ্রোটিন জাতীয় পদার্থ দুইটা আলাদা আলাদা লিখেছি, কারণ কার্ডিওলিপিনকে আমরা এখনো আসছি। কার্ডিওলিপিন পরে পড়তে চাচ্ছ যে কার্ডিওলিপিন কনসেপ্টের মধ্যে তো আমার আসার কথা না। কার্ডিওলিপিন তো মানে আরো সামনে থাকার কথা। আমরা যতটুকু বলছি সেখানে কার্ডিওলিপিন তো নাই, তাই না? তো আচ্ছা হয়েছে। তো আমরা মোটামুটি মেজরিটি উত্তর দিয়ে দিয়েছি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আরো ছোটখাটো কনফিউশন থাকলে সেটার জন্য তো আমাদের প্রবলেম বক্স আছে। ওকে, আসো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের লাইসোসোম। লাইসোসোম, এই লাইসোসোম তৈরি করে কে, বা লাইসোসোম নিয়ে আমরা একটা পয়েন্ট দেখে আসছি যে লাইসোসোম আমাদের কে তৈরি করে? লাইসোসোম তৈরি করে গোলজি বস্তু। গোলজি বস্তুর হচ্ছে একদম ফার্স্ট পয়েন্টে আমাদের বলা আছে এটা লাইসোসোম তৈরি করে। লাইসো মানে কি? লাইসো মানে হচ্ছে ভক্ষণকারী। লাইসো, লাইসো মানে হচ্ছে বেসিক্যালি ভক্ষণকারী বা হজমকারী। লাইসো মানে হচ্ছে বেসিক্যালি ভক্ষণকারী, ভক্ষণকারী বা হজমকারী। লাইসো মানে হচ্ছে ভক্ষণকারী বা হজমকারী। লাইসো মানে হচ্ছে ভক্ষণকারী বা হজমকারী।
ভক্ষণকারী, লাইসো মানে হচ্ছে বেসিক্যালি ভক্ষণকারী বা হজমকারী, এটাকে কি বলি লাইসো। আর সোম কথা মানে কি, সোম মানে সোম কথাটা আসছে সোমা থেকে, আগেই বলছিলাম সোম, সোম কথাটা আসছে সোমা থেকে, সোম কোথা থেকে আসছে সোমা, সোমা মানে কি দেহ, তার মানে ভক্ষণকারী দেহ বা বস্তু। তাহলে যে বস্তুটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু আমাদের হাইড্রোলাইটিক এনজাইমের আধার, সাইটোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু, অবস্থিত যে অঙ্গাণু, অবস্থিত যে অঙ্গাণু, হ্যাঁ সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার, 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 হাইড্রোলাইটিক এনজাইমের আধার। তাহলে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার তাদের লাইসোজোম বলে, তাদের লাইসোজোম বলে, তাদের লাইসোজোম বলে, তাদের লাইসোজোম বলে, তাদের লাইসোসোম বলে, তাদের লাইসোসোম বলে। দেখো হাইড্রোলাইটিক এনজাইম মানে কি, হাইড্রো মানে কি পানি, আর লাইটিক কথাটা আছে লাইসিস থেকে মানে ভাঙা, তাহলে হাইড্রো মানে হচ্ছে হাইড্রোলাইটিক বলতে কি বুঝে, হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি, আর হচ্ছে আমাদের হাইড্রো মানে হচ্ছে পানি, আর লাইটিক, লাইটিক হাইড্রো মানে পানি, লাইটিক কথাটা আসছে হচ্ছে লাইসিস থেকে, লাইটিক কথাটা আসছে লাইসিস থেকে, দ্যাট মিনস হচ্ছে ভাঙা। তাহলে হাইড্রোলাইটিক এনজাইমের আধার দ্যাট মিনস হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক এনজাইমের আধার দ্যাট মিনস হচ্ছে যে পানি ভাঙা এনজাইমের আধার। বেসিক্যালি এই কথাটা বলতে বোঝায় পানির সাহায্যে, পানির সাহায্যে, পানির সাহায্যে, পানির সাহায্যে যে এনজাইমগুলো, পানির সাহায্যে যে এনজাইম কোনো বস্তুকে ভাঙে, মানে এই এনজাইমগুলোর কোনো কিছুকে ভাঙতে গেলে পানির হেল্প দরকার হয়, পানির হেল্প দরকার হয়, এই জন্য এদেরকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। হাইড্রোলাইটিক এনজাইম কেন বলা হয়, কারণ এই এনজাইমগুলা, এনজাইমের কাজ তো বেসিক্যালি ভাঙা বা গড়া, তো এনজাইমগুলো বেসিক্যালি জিনিসগুলোকে ভাঙে, কিন্তু ভাঙতে গেলে এর কি দরকার হয়, সাথে পানি দরকার হয়, মানে ওই বিক্রিয়ার প্রভাবক হিসাবে বা অ্যাডন হিসাবে পানি দরকার হয়, এই জন্য নাম দিচ্ছে কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার। ঠিক আছে, এরা বেসিক্যালি হচ্ছে একস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ, লাইসোজোম আমাদের হচ্ছে একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, এরা একস্তরী ঝিল্লি, মানে আমাদের সব জায়গায় দ্বিস্তরী ঝিল্লি থাকে তো, বাট এখানে আমাদের লাইসোজোমে একস্তরী ঝিল্লি থাকে, একস্তরী ঝিল্লি। কেন ভাই একস্তরী ঝিল্লি থাকে, কারণ হচ্ছে যে এরা আমাদের কিছু পদার্থ দিয়ে তৈরি হয়। কি পদার্থ থাকে এর মধ্যে, আমাদের হচ্ছে বিভিন্ন এনজাইম থাকে, যে এনজাইমগুলো সহজেই বিভিন্ন জায়গায় গিয়ে জিনিসপত্র ভাঙতে পারে, সো তাদেরকে খুব দ্রুত র্যাপ করা দরকার হয় বা দ্রুত আবৃত করা দরকার হয়, তো বাইলেয়ার বা দ্বিস্তর তৈরি করতে একটু সময় লাগে, এই জন্য দ্বিস্তর তৈরির ঝামেলায় না গিয়ে আমাদের গোলজি বডিগুলো কি করে, এদেরকে খুব সহজে ঠুস করে আবৃত করে দেয়। দেখো একটা সিকোয়েন্স বোঝো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের জিনিসগুলো তৈরি হয়, গোলজি বডি সেগুলোকে র্যাপ করে বা প্যাকেট করে, ঠিক আছে, প্যাকিং করা গোলজি বডির কাজ, প্যাকিং করে সে অনেক ধরনের ছোট 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 ভেসিকেল তৈরি করে দেয়, ভেসিকেল যে তৈরি করে দেয় সেই ভেসিকেলগুলোর মধ্যে আমাদের বিভিন্ন জিনিস থাকে, এনজাইম থাকে, লিপিড থাকে, হরমোন থাকে, ভিটামিন থাকে, নানা কিছু থাকে ওই ঝিল্লিগুলোর মধ্যে, ছোট 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 ঝিল্লিগুলা বা ভেসিকেল। ওই ভেসিকেলগুলোর মধ্যে কিছু কিছু ভেসিকেল আছে যে ভেসিকেলগুলোর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেই ভেসিকেলগুলোকে আমরা বলি লাইসোজোম। সেই ভেসিকেলগুলা, এই যে আমরা ট্রানজিশনাল ভেসিকেল, সিক্রেটরি ভেসিকেল, নানা ভেসিকেল পড়ছি, বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বডি থেকে যে ভেসিকেলগুলো বের হচ্ছে সিক্রেটরি ভেসিকেল, সেই গোল 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 যে ভেসিকেল আছে, সেই গোল 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 ভেসিকেলগুলোর মধ্যেই বেসিক্যালি কি থাকে, যদি এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম মিশ্রিত অবস্থায় থাকে, তখন সেই ভেসিকেলটার নামই হয়ে যায় লাইসোসোম। তাহলে একস্তরী ঝিল্লি বিশিষ্ট, একস্তরী ঝিল্লি বিশিষ্ট আমাদের কি, একস্তরী ঝিল্লি বিশিষ্ট। তাহলে এখন হচ্ছে যে তাইলে তারা কার থেকে তৈরি এবং কে প্যাকেটজাতকৃত, তো এই ইনফরমেশনটা হচ্ছে এখানে আমাদের বইয়ে দুই জায়গায় দুই রকম দেওয়া আছে, যে এখানে এই ইনফরমেশনটা হচ্ছে সবচেয়ে সঠিক। এরা তৈরি হয় কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরা তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি, এটা একটা ডিবেটেবল বিষয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি এন্ড, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি এন্ড আমাদের হচ্ছে যে গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত, গোলজি বডি কর্তৃক, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত, গোলজি বডি কর্তৃক, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত। ঠিক আছে,
তাহলে খেয়াল করে দেখো এই ইআরএ এদের উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই লাইসোজোমের উৎপত্তি হয় এবং গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত। গোলজি বডি এদেরকে কি করে, প্যাকেট বা র্যাপিং করে গোলজি বডি এদেরকে, ঠিক আছে। তো বেসিক্যালি আবার আমি সহজ ভাষায় একটু বলি বিষয়টা কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়, প্রোটিন নন প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয়। এর মধ্যে প্রোটিন জাতীয় পদার্থগুলাই তো আমাদের বেসিক্যালি এনজাইম হিসেবে কাজ করে। তো ওইখানে যে এনজাইমগুলা, হাইড্রোলাইটিক এনজাইমগুলা, এই সব কিছুকে গোলজি বডির কাজ আবরণে আবৃত করে বিভিন্ন ভেসিকল বা ছোট ছোট ঠোঙ্গায় পরিণত করে দেওয়া। এই একটা ঠোঙ্গার মধ্যে, যে ঠোঙ্গার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকবে সেই ঠোঙ্গাটাকে বলা হয় লাইসোজোম। তো এই জন্য আমাদের বইয়ে একবার বলছে এটা একটা ডিবেটেবল বিষয়। এখানে বলছে ইয়ার থেকে উৎপত্তি, গোলজি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত। গোলজি বডি এটাকে বলে যে কেমনে এটা ইয়ার থেকে তৈরি হলো। ইয়ার তো এটাকে একটা এনজাইম হিসাবে দিছিল, আমি এটাকে প্যাকেট করে লাইসোজোম বানাইছি। এই জন্য কিছু কিছু জায়গায় লাইসোজোম তৈরি হয়েছে গোলজি বডি থেকেও বলা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো এত ঝগড়াঝাটিতে যেতে চাই না, আমরা পরীক্ষায় মার্ক পেতে চাই, আমরা পরীক্ষায় আসলে কোনটা দিব যে লাইসোজোম কোথা থেকে তৈরি। এখন অপশনে যদি দেখো তুমি দুইটাই আছে, গোলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুইটাই অপশনে আছে, তাহলে তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দাগাবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এদের উৎপত্তি এটা দাগাবা। যদি তুমি দেখো বইয়ের মধ্যে দুইটাই অপশনে আছে, ঠিক আছে, গোলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দাগাবা। আর যদি দেখো দুইটার যে কোনো একটা আছে, গোলজি বডি আছে বা ইয়ার আছে, তাইলে যেটা থাকবে সেটা দাগাবা। মানে হচ্ছে এটা ইয়ার থেকে তৈরি এটা বলাটাও সঠিক, আবার গোলজি বডি থেকে তৈরি এটা বলাটাও সঠিক। অধিকতর সঠিক বিবেচনা করলে ইয়ারটাকেই আমরা ধরবো, যেহেতু এখান থেকে প্রাইমারি প্রোডাকশনটা হচ্ছে সাবস্টেন্সগুলা। তাহলে হচ্ছে যে আমাদের ইআর থেকে উৎপত্তি এটা বলাটাও সঠিক, কারণ ইআর থেকে কেমিক্যাল সাবস্টেন্সটা তৈরি করছে। আর গোলজি বডি সেটাকে আবৃত করে লাইসোজোম নামে যে প্রোডাক্টটা, সেটা মানে মেইন প্রোডাকশনটা যে আবৃত করার ফলে তৈরি হয়েছে। তো এই জন্য হচ্ছে যে দুইটাই সঠিক, কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে বেশি প্রেফারেন্স দিব। তাহলে হচ্ছে যদি দুইটাই অপশনে থাকে ইয়ার দাগাবো, আর দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে সেটা দাগাবো। তাহলে ইয়ার এদের উৎপত্তি গোলজি বডি কর্তৃক এরা কি প্যাকেটজাতকৃত। এরা আমাদের বেসিক্যালি প্রায় সব প্রাণী কোষে থাকে। বেসিক্যালি হচ্ছে যে বৃক্ক কোষ, অন্ত্রের আবরণী কোষেও এরা সবচেয়ে বেশি কোথায় থাকে, আমাদের এতটুকু কথা হয়েছে, এরা প্রাণী দেহে ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি থাকে। এদের হচ্ছে যে কই থাকে এরা, এদের বিস্তৃতি এদের মেইন কাজ হচ্ছে কি, এরা মেইন কাজ হচ্ছে যে আমাদের ভাঙচুর করবে হাইড্রোলাইটিক এনজাইমের আদার, দ্যাট মিনস হচ্ছে এনজাইমগুলো দিয়ে তারা ভাঙচুর করতে চায়। তাহলে তারা হচ্ছে যে ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি সংখ্যায় থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলে এরা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে যে এদের বিস্তৃতি থাকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমাদের এই আরবিসিতে লাইসোজোম, আমাদের ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। আরবিসি রক্তের যে লোহিত রক্তকণিকা, আরবিসিতে এরা হচ্ছে থাকে না। ডাব্লিউবিসিতে এরা বেশি থাকে, আরবিসিতে থাকে না। এছাড়া এরা হচ্ছে যে প্রায় সব প্রাণী কোষের মধ্যে বৃক্ক এবং অন্ত্রের আবরণী কোষেও এরা থাকে। সকল প্রাণী কোষে থাকে স্পেশালি প্রাণী কোষে থাকে বিশেষত আমাদের হচ্ছে বৃক্কের আবরণী কোষ, বৃক্ক বা কিডনি যে আছে সেই কিডনির আবরণী কোষ, বৃক্কের আবরণী কোষ এবং হচ্ছে যে বৃক্ক না, অন্ত্রের আবরণী কোষ এবং বৃক্কে থাকে। অন্ত্রের আবরণী কোষ এবং হচ্ছে যে আমাদের বৃক্কে থাকে। অন্ত্রের আবরণী কোষ এবং হচ্ছে বৃক্কে থাকে। অন্ত্রের আবরণী কোষ এবং বৃক্কে থাকে। ঠিক আছে, অন্ত্রের আবরণী কোষ এবং হচ্ছে বৃক্কে থাকে। উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় কিছু ছোট ছোট অঙ্গাণু থাকে। উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় বিদ্যমান থাকে কিছু অঙ্গাণু। উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায়, লাইসোজোমের ন্যায় কি থাকে? উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় থাকে হচ্ছে এরকম গোল বৃত্তাকার অঙ্গ। এটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তো গোল বৃত্তাকার অঙ্গ থাকে বলে এটা গোলাকার, তো এই জন্য কি স্ফেরোজোমও বলে। এই জন্য একে কি বলা হয়? এই জন্য একে স্ফেরোজোমও বলে। এই জন্য একে স্ফেরোজোম বলে। এই জন্য গোল বৃত্তাকার অংশ একে স্ফেরোজোম
বা স্ফেরোজোম বা এটা হচ্ছে তৈল জাতীয়, এর ভেতরে বেসিক্যালি তৈল জাতীয়, উদ্ভিদের ক্ষেত্রে কোনো এনজাইম থাকে না, এখানের মধ্যে তৈল জাতীয় পদার্থ থাকে, স্ফেরোজোম বলে। আর এর ভেতরে বেসিক্যালি উদ্ভিদের ক্ষেত্রে তৈল জাতীয় পদার্থ থাকে, উদ্ভিদের ক্ষেত্রে আমাদের হচ্ছে তৈল জাতীয় পদার্থ থাকে, উদ্ভিদের ক্ষেত্রে এখানে কি থাকে, তৈল জাতীয় পদার্থ থাকে, উদ্ভিদের ক্ষেত্রে এখানে তৈল জাতীয় পদার্থ থাকে, উদ্ভিদের ক্ষেত্রে এখানে তৈল জাতীয় পদার্থ থাকে। এই তৈল জাতীয় পদার্থ থাকার কারণে একে বলা হয় হচ্ছে অলিওজোমও বলা হয়, অলিওজোম মানে হচ্ছে অয়েল বেসড প্রোডাকশন এখানে থাকে, এই জন্য একে অলিওজোমও বলা হয়। অলিওজোমও এক স্তর বিশিষ্ট হইতে হবে, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো আমাদের এই যে লাইজোজোম আছে, এই লাইজোজোমগুলো বেসিক্যালি হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে এই লাইজোজোমগুলো ভরা। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি, যে একটা এনজাইম যেটা পানির হেল্পে কোনো কিছুকে ভাঙতে সাহায্য করে, এবং এরা লাইজোজোমগুলো এক স্তর বিশিষ্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয় এবং গোলজি বডি এগুলোকে প্যাকেট বা র্যাপিং করে। বিস্তৃতি হচ্ছে ডাব্লিউবিসির সবচেয়ে বেশি, ডাব্লিউবিসিতে এরা সবচেয়ে বেশি সংখ্যক থাকে, 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 ডাব্লিউবিসিতে এরা সবচেয়ে বেশি সংখ্যক থাকে। এরা কোথায় সবচেয়ে বেশি সংখ্যক থাকে, এরা ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি সংখ্যক থাকে। কোথায় সবচেয়ে বেশি থাকে, ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি সংখ্যক থাকে, আরবিসিতে একদমই থাকে না। সকল প্রাণী কোষে থাকে, বেসিক্যালি বৃক্ক এবং অন্ত্রের আবরণী কোষে এদের পরিমাণটা একটু বেশি থাকে। উদ্ভিদ কোষেও লাইজোজোমের ন্যায় অঙ্গাণুয়া থাকে, যেগুলো গোলাকার এবং তেল জাতীয় পদার্থ সংরক্ষণ করে, গোলাকার বলি স্ফেরোজোম বলি, আর তেল জাতীয় পদার্থ থাকে বলে একে অলিওজোমও বলি। ঠিক আছে, এতটুকু বিষয় বুঝলাম আমরা। ওকে, এখন আসো এই লাইজোজোমের মধ্যে একটু ছোট কথা আছে। এই লাইজোজোমের ভেতর যে এনজাইমগুলো থাকে, দুই টাইপের এনজাইম আমাদের এখানে থাকে, লাইসোসোম, লাইসোসোম, লাইসোসোমের ভেতর যে এনজাইম আছে সেই এনজাইমগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি দুই টাইপের এনজাইম আমাদের লাইসোজোমের ভেতর থাকে। লাইসোজোমের ভেতর দুই টাইপের এনজাইম আমাদের লাইসোজোমের ভেতর থাকে। আমাদের কি কি টাইপের এনজাইম লাইসোজোমের মধ্যে থাকে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা। লাইসোজোমের মধ্যে দুই টাইপের এনজাইম থাকে, একটা এনজাইম যেটা এই ঝিল্লিটাকে ভাঙতে দেয় না। লাইজোমের মধ্যে যে দুই টাইপের এনজাইম থাকে, লাইজোমের মধ্যে দুই টাইপের এনজাইম থাকে, যে একটা যেটা ঝিল্লিকে, লাইজোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, লাইজোজোমের এই ঝিল্লিকে, লাইজোজোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে আমাদের হচ্ছে ভাঙতে দেয় না, যে এনজাইম ভাঙতে দেয় না, ভাঙতে দেয় না, লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না, ভাঙতে দেয় না। লাইজোমের ঝিল্লিটা যে আছে সেই ঝিল্লিটা সবসময় চায় ভেঙে যাইতে, তো এখানে একটা যুদ্ধ চলে, কিছু এনজাইম ভাঙতে দেয়, কিছু এনজাইম ভাঙতে দেয় না। ভাঙতে দেয় না যে সকল এনজাইম, ভাঙতে দেয় না যে সকল এনজাইম, যে সকল এনজাইম লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না কিছু এনজাইম আছে, আবার লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় কিছু এনজাইম আছে। তাই লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না যে সকল এনজাইম, আর এই লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে, লাইসোসোমের ঝিল্লিকে ভাঙতে দেয় এরকম কিছু এনজাইম আছে। লাইসোসোমের ঝিল্লিকে ভাঙতে দেয়, লাইসোসোমের ঝিল্লিকে ভাঙতে দেয় যে সকল এনজাইম, লাইসোসোমের ঝিল্লিকে ভাঙতে দেয় যে সকল এনজাইম, ভাঙতে দেয় যে সকল এনজাইম, ভাঙতে দেয় যে সকল এনজাইম। এই দুই টাইপের এনজাইম আমরা দেখতে পাচ্ছি। লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না, আবার আরেকজন হচ্ছে লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয়। তাই লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না যে সকল এনজাইম তাদেরকে আমরা কি বলি, লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না যে সকল এনজাইম তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা কি বলি, যারা দেয় না মানে চায় যে ঝিল্লিটা থাকুক, কন্টেন্টগুলো ঝিল্লির ভেতরেই থাকুক, তাদেরকে কি বলবো, তারা চায় জিনিসটি স্টেবল থাকুক, তাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজারের কাজ হচ্ছে কোনো কিছুকে স্টেবল করতে সাহায্য করে। আর যেটা ভাঙতে দেয়, যে কয় ভাঙ্গা যাক, ভাঙলে কিছু হবে না, তাদেরকে বলবো ল্যাবিলাইজার, তাদেরকে বলা হয় ল্যাবিলাইজার, ল্যাবাইল ভেঙে যেতে দেয়, তাদেরকে বলা হয় ল্যাবিলাইজার, তাদেরকে বলি আমরা ল্যাবিলাইজার, তাদেরকে আমরা বলি ল্যাবিলাইজার। তাহলে একটা স্ট্যাবিলাইজার আর একটা হচ্ছে ল্যাবিলাইজার। এই স্ট্যাবিলাইজার যে আছে, স্ট্যাবিলাইজার হচ্ছে আমাদের দুইটা স্ট্যাবিলাইজার আছে, স্ট্যাবিলাইজার দুইটা ক দিয়ে নাম শুরু হয়, স্ট্যাবিলাইজার দুইটা হচ্ছে ক দিয়ে নাম শুরু হয়, একটা নাম হচ্ছে কর্টিজেন আর একটা নাম কোলেস্টেরল। যদিও কোলেস্টেরল হচ্ছে যে, আচ্ছা কত
ভাঙতে দেয় না যে সকল বস্তু হবে, বস্তু এনজাইম না, টার্মটা হবে বস্তু, বস্তু যে সকল বস্তু, যে সকল বস্তু বা কেমিক্যাল, যে সকল বস্তু বা কেমিক্যাল আমাদের ঝিল্লিকে ভাঙতে দেয় না তাদেরকে বলি স্টেবিলাইজার। যে সকল লাইজোমকে ভাঙতে দেয় যে সকল বস্তু তাদেরকে বলি ল্যাবিলাইজার। এখানে দুইটা আছে, দুইটা ক দিয়ে দুইটা বিষয়, একটা হচ্ছে কোলেস্টেরল আর একটা হচ্ছে কর্টিজেন। কোলেস্টেরল আর একটা হচ্ছে কর্টিজেন, কোলেস্টেরল আর একটা হচ্ছে কর্টিজেন। এই দুইটা কেমিক্যাল যদি লাইজোমের ভেতর থাকে তারা লাইজোমকে সহজে ভাঙতে দিবে না। আর লাইজোমকে সহজে ভাঙতে দেয় যারা তাদেরকে বলি ল্যাবিলাইজার। একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা টেস্টোস্টেরন। তাহলে পিটি, ল্যাবিলাইজার হচ্ছে পিটি, ল্যাবিলাইজার হচ্ছে পিটি। পিটি কি হবে? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। প্রোজেস্টেরন, 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 প্রোজেস্টেরন আর এটা হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের মেইন হরমোন, যে কারণে পুরুষটা পুরুষ। আর প্রোজেস্টেরন হচ্ছে ফিমেলের হরমোন, যে কারণে ফিমেলরা বাচ্চা ধারণ করতে পারে, প্রেগনেন্ট হরমোন বলি, যে কারণে ফিমেলরা প্রেগনেন্ট হয়। প্লাস হচ্ছে প্রেগনেন্সির সময় যে হরমোনটা কাজ করে প্রোজেস্টেরন। তাহলে লাইসোজোমের মধ্যে কিছু কেমিক্যাল থাকে যারা ঝিল্লিকে ভাঙতে দেয় না, আর কিছু আছে যারা কয় ঝিল্লির এই ভেঙা যা ভেঙা যা ভেঙা যা ভেঙা যা ভেঙা যা ভেঙা যা ভেঙা যা। তো হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের বিষয়। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের স্টেবিলাইজার আর ল্যাবিলাইজার দুই ধরনের জিনিস কিন্তু আমাদের রয়েছে। আর এই লাইজোজোম কিন্তু আমাদের একটা ঝিল্লি, লাইজোজোমে ঝিল্লি দা আবদ্ধ প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। লাইজোজোমে ঝিল্লি আবদ্ধ, 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 লাইজোজোমে ঝিল্লি আবদ্ধ প্রায় 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে। লাইজোমে ঝিল্লি আবদ্ধ 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে। লাইজোমে ঝিল্লি আবদ্ধ 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে। লাইজোমে ঝিল্লি আবদ্ধ 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে। লাইজোমে ঝিল্লি আবদ্ধ 40 থেকে 50 প্রকার এনজাইম থাকে। ঠিক আছে, এতটুকু। ওকে, সামনে আসো যে আমরা হচ্ছে এদের কাজ পড়ি, লাইজোজোমের কাজ। লাইজোজোমের কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণু ভক্ষণ করে। 1 নম্বর বিষয় হচ্ছে লাইজোজোমের মধ্যে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো জীবাণুগুলোকে গব গব করে খাওয়ার জন্য স্পেশালিস্ট। তাহলে হচ্ছে কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, কাজের মধ্যে আচ্ছা কাজের আগে একটা কথা বলে নিই। লাইজোজোমের এনজাইম সমূহ, লাইজোজোমের এনজাইম সমূহ, লাইজোজোমের এনজাইম সমূহ, লাইসোসোমের, লাইসোসোমের এনজাইম সমূহ, লাইসোসোমের এনজাইম সমূহ, লাইসোসোমের এনজাইম সমূহ, লাইসোসোমের এনজাইম সমূহ, লাইসোসোমের এনজাইম সমূহ আমাদের হচ্ছে কি হয়, অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। লাইজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। লাইসোসোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়,
অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। দেখো প্রত্যেকটা এনজাইম কাজ করার জন্য একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগে, সেই এনভায়রনমেন্ট ছাড়া এনজাইম কখনো কাজ করবে না। মানে এনজাইমকে যদি তুমি কাজ করাতে চাও তাহলে এনজাইমকে তোমার নির্দিষ্ট এনভায়রনমেন্ট দিতে হবে, সেই এনভায়রনমেন্টটা ডিপেন্ড করে পিএইচ এর উপর। বেসিক্যালি হচ্ছে এনজাইমগুলো হয় অম্লীয় নাহলে ক্ষারীয় পিএইচ এ কাজ করে, নিউট্রাল পিএইচ এ কোনো এনজাইম কাজ করে না। আর এক এক জায়গার এনজাইম বা এক এক টাইপের এনজাইম স্পেসিফিক থাকে, সেই এই পরিবেশে কাজ করবে, মানে এনজাইমগুলোর জন্য পিএইচ নির্দিষ্ট। তো সাইটোপ্লাজমে নিউট্রাল পিএইচ এ এরা কর্মক্ষম হয় না। তো সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ, সাইটোপ্লাজমের পিএইচ কিন্তু আমাদের নিউট্রাল। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ মানে কত? নিউট্রাল পিএইচ মানে পিএইচ 7। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এ, সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এ এরা পিএইচ এ এরা কর্মক্ষম নয়। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এ এরা কর্মক্ষম থাকে না, কর্মক্ষম থাকে না। তাই এরা কোষের সাধারণত কোনো ক্ষতি করে না, তাই কোষের তেমন কোনো ক্ষতি করে না, তাই কোষের তেমন কোনো ক্ষতি করে না, তাই কোষের তেমন 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 ক্ষতি সে করবে না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে এরা হচ্ছে প্রয়োজনের সময় এরা আশপাশ থেকে প্রোটন এনে, যদি দরকার হয় যে না আমার এই এনজাইমগুলো কর্মক্ষম হইতে হবে, তখন এরা হয় কি প্রয়োজনের সময় এরা প্রোটন, এই প্রয়োজনের সময় এরা আশেপাশে সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে, প্রয়োজনের সময় এরা প্রোটন H+ বা প্রোটন এনে, প্রয়োজনের সময় এরা H+ বা প্রোটন এনে কর্মক্ষম হতে ও এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এনে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে, প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে, অম্লীয় পরিবেশ তৈরি করে, অম্লীয় পরিবেশ তৈরি করে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশ তৈরি করে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশ তৈরি করে কর্মক্ষম হয়, অম্লীয় পরিবেশ তৈরি করে কর্মক্ষম হয়। তাহলে খেয়াল করো, লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়, সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এ এরা কর্মক্ষম থাকে না, তাই এরা কোষের তেমন কোনো ক্ষতি করে না। যদি দরকার হয় যে না এদেরকে অ্যাক্টিভ হইতে হবে, তখন তারা কি করে যে আশেপাশের সাইটোপ্লাজম থেকে প্রোটন ধার এনে নিজের পরিবেশটা অম্লীয় করে কর্মক্ষম হয়। তাহলে এদের কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ। ফ্যাগোসাইটোসিস মানে কি? যে পড়ে আসছি আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ, 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 ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ। তারপর হচ্ছে এরা কি করে? বিগলনকারী এনজাইমগুলোকে আবদ্ধ রেখে কোষের অন্যান্য অঙ্গগুলোকে রক্ষা করে। এরা হচ্ছে বিগলনকারী এনজাইম, যে বডির খারাপ এনজাইম যে আছে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে, বিগলনকারী এনজাইম সমূহ যে আছে সেই এনজাইম সমূহগুলোকে আবদ্ধ রেখে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, আবদ্ধ রেখে কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। তাহলে দেখো বিগলনকারী যে এনজাইম আছে, বিগলনকারী এনজাইমগুলোকে আবদ্ধ রেখে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে কি করবে? তারা রক্ষা করবে। তারপর হচ্ছে লাইজোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক মানে কি? কোষের ভেতরে আমাদের খাদ্যকণা বা খাদ্যবস্তু ঢুকলে সেগুলোকে পরিপাক করতে হয়। তো কোষের ভেতরে তো আমাদের বেসিক্যালি এনজাইম সেভাবে থাকে না, এনজাইম কোষের বাইরে থাকে, কিন্তু কোষের ভেতরে এনজাইমের আধারকে, কোষের ভেতরে এনজাইমের আধার কিন্তু লাইজোজোম। লাইজোজোম কিন্তু আমাদের প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। তাহলে কোষের ভেতরে যদি কোনো কিছু পরিপাক করতে হয় তাহলে সেটা কি করে? লাইজোজোম করে। তাহলে অন্তঃকোষীয় পরিপাক করে, তাহলে তাদের কাজ হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাকে তারা হেল্প করে, অন্তঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে তারা সাহায্য
করে, অন্তঃকোষীয় পরিপাকে তারা সাহায্য করে। এরপরে পয়েন্ট হচ্ছে যে তীব্র খাদ্য অভাবের সময় এদের প্রাচীর ফেটে যাবে, ফেটে গিয়ে এদের এনজাইমগুলো বের হয়ে যাবে, বের হয়ে কোষের সব অঙ্গাণু নষ্ট করে দিবে, নষ্ট করে দিয়ে তারা হচ্ছে কোষটাকে খেয়ে ফেলবে, এটাকে স্বগ্রাস বা অটোফেগি বলা হয়। এটার কারণটা কি, যখন প্রচন্ড খাদ্য অভাব হবে একটা কোষে এনাফ ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আসবে না, তখন আলটিমেটলি কোষটা বাঁচবে না, কোষটা মারা যাবে। এটাকে বলি আমরা হচ্ছে নেক্রোসিস। খাদ্যের অভাবে কোষের মৃত্যুকে আমরা বেসিক্যালি নেক্রোসিস বলি। এখন এই নেক্রোসিস যে মেকানিজমটা হয়, এই মেকানিজম মূলত লাইজোজোমের কারণে হয়। তো লাইজোজোম কি করে, যখন বডিতে তীব্র খাদ্য অভাব হয়, এটা পরীক্ষায় খ নাম্বারে আসে, তাই 4 নাম্বার পয়েন্টটাকে আমরা 4 নাম্বার পয়েন্টে আমরা যা পড়বো সেটা একই সাথে মনে রাখবো, পরীক্ষায় খতেও আসে যে তীব্র খাদ্য অভাবের সময় বডিতে ধরো খাবারের অভাব, তীব্র খাদ্য অভাবের সময় খাদ্য অভাবে এদের প্রাচীর ফেটে গিয়ে এদের যে প্রাচীর আছে এদের প্রাচীর ফেটে গিয়ে এদের প্রাচীর ফেটে গিয়ে তাহলে তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীর যে আছে, তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীরটা ঠাস করে ফেটে গিয়ে তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীরটা ফেটে গিয়ে আমাদের হচ্ছে বিগলনকারী এনজাইম সমূহ তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীর ফেটে গিয়ে বিগলনকারী এনজাইম সমূহ বের হয়ে যায়, বিগলনকারী এনজাইম সমূহ বের হয়ে যায় এবং যে ঘটনাটা ঘটে তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীর ফেটে গিয়ে বিগলনকারী যত এনজাইম আছে সব এনজাইম টুস করে বের হয়ে যাবে এবং যে ঘটনাটা ঘটে সাথে কি হয়, এবং আমাদের হচ্ছে যে তীব্র খাদ্যাভাবের সময় এদের প্রাচীর ফেটে গিয়ে বিগলনকারী এনজাইম সমূহ বের হয়ে যায় এবং আশেপাশের এবং কোষীয় অঙ্গাণু সমূহকে নষ্ট করে সম্পূর্ণ কোষটিকে ধ্বংস করে দেয়, একে স্বগ্রাস নিজে খায়া ফেলছে, স্বগ্রাস বা এটার ইংরেজি হচ্ছে অটোফেজি বলে, স্বগ্রাস বা অটোফেজি বলে। তাই আমাদের এই লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলে। তাই লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলে, ঠিক আছে, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলে। ওকে, এরপর হচ্ছে আমাদের নেক্সট কথা কি, নেক্সট কথা হচ্ছে যে এরা আমাদের কোষ বিভাজনে এরা কোষীয় এবং নিউক্লিয়ার আবরণ ভাঙতে সাহায্য করে। কোষ বিভাজন যখন হবে, কোষ বিভাজনের সময় আমাদের কোষীয় আবরণ, নিউক্লিয়ার আবরণ এগুলো ভাঙতে হয়। কোষ বিভাজন কালে আমাদের হচ্ছে এরা কোষীয় ও নিউক্লিয়ার আবরণ ভাঙতে সাহায্য করে, এরা, ঠিক আছে। এরপর হচ্ছে যে এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে কিভাবে, কোষ উল্টাপাল্টা যদি ভাঙা দেয়, গুরুত্বপূর্ণ কোষ নষ্ট হয়ে গিয়ে আমাদের কোষের যে ডেকোরাম আছে সেটা নষ্ট হয়ে জেনেটিক্যাল হ্যাম্পার হয়ে ক্যান্সার সৃষ্টি হতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এদের কারণে কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে। আচ্ছা, এই যে গোল্জি বডি আমাদের অ্যাক্রোজোম তৈরি করছে না, সেই অ্যাক্রোজোম থেকে হচ্ছে যে আমাদের হায়ালুরোনিডেজ যে এনজাইমটা ক্ষরণ হয়, সেই এনজাইমটা মূলত লাইসোজোমের প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্রোজোম যে তৈরি হয়, অ্যাক্রোজোমটা এক ধরনের লাইসোসোম, শুক্রাণুর অ্যাক্রোজোম এক ধরনের লাইসোজোম, আমাদের এক ধরনের লাইসোজোম। এই যে শুক্রাণুর অ্যাক্রোজোম কে তৈরি করছে, গোল্জি বডি। শুক্রাণুর অ্যাক্রোজোম আমাদের এক ধরনের লাইসোজোম,
লাইসোজোম যারা হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করে যারা হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করে যা ডিম্বাণুর আবরণ বিগলন করে শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনে সাহায্য করে। জিনিসটা কি দেখো, শুক্রাণুর যে নিউক্লিয়াস আছে, ডিম্বাণুর যে নিউক্লিয়াস আছে, এই দুইটা মূল মিলিত হবে। পুরা শুক্রাণু পুরা ডিম্বাণু মিলিত হয়ে কোনো লাভ নেই, এই দুইটা মূল মিলিত হবে। শুক্রাণু ও ডিম্বাণুর আমাদের হচ্ছে কি ক্ষরণে, শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটায়। শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটায় তারা। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে এতটুকু কথা আমরা মনে রাখতে পারলেই হবে। এই কয়টা পয়েন্ট আমরা মনে রাখি, আরো অনেক কথা আছে, এই কয়টা পয়েন্ট আমরা মনে রাখবো। এই 7টা পয়েন্ট লেখা শেষ করো, তারপর পুরাটা রিভিউ করতেছি। লাইসোজোম, ব্যাড বয় লাইসোজোম। ওকে, দেখো লাইসোজোম জিনিসটা আসলে কি। লাইসোজোম জিনিসটা হচ্ছে যে এমন একটা থলি বা আবরণ যেটার মেইন কাজ হচ্ছে যে ওর ভেতর এমন কিছু এনজাইম থাকবে যারা আমাদের বডির জন্য খারাপ এবং যারা হচ্ছে যে ভাঙচুর করতে পছন্দ করে, লাঠিয়াল বাহিনী। তাহলে লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইম কি? এক ধরনের এনজাইম যেটা হচ্ছে যে পানির সহযোগিতায় কোনো কিছুকে ভাঙতে সাহায্য করে। হাইড্রোলাইটিক এনজাইমের আধার তাদের লাইসোজোম বলা হয়। এরা এক স্তরী ঝিল্লি বিশিষ্ট, 2 স্তরী থাকে না, এক স্তরী ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু। বেসিক্যালি এই এনজাইমগুলা, হাইড্রোলাইটিক এনজাইম মানে এক ধরনের প্রোটিন, এই প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয় এবং গোলজি বডি তাদেরকে প্যাকেট করে সুন্দর মতো জামা কাপড় পরায় ভালো মতো বানায় দেয়। মানে বডি আছে তোমার, বডি তৈরি করে দেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জামা কাপড় পরানোর কাজ গোলজি বডি। এই জন্য গোলজি বডি প্যাকেজিং ইউনিট একটা। তো এর বিস্তৃতি হচ্ছে ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি থাকে, কারণ আমাদের বডি ডাব্লিউবিসি হচ্ছে আমাদের বডির প্রতিরক্ষা সৈনিক বা আণুবীক্ষণিক সৈনিক, যারা বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে। তো জীবাণুকে ধ্বংস করতে গেলে এনজাইম লাগবে, তো ডাব্লিউবিসিতে সবচেয়ে বেশি থাকে। আরবিসি
আরবিসির এরকম কোনো কাজ নেই, আরবিসিতে এরা থাকে না। সকল প্রাণী কোষ এরা থাকে, স্পেশালি অন্ত্রের আবরণী কোষ এবং বৃক্কে এরা থাকে। এই দুইটা কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে। উদ্ভিদ কোষে এই লাইজোজোমের ন্যায় এরকম হচ্ছে যে আমাদের যে বৃত্তাকার যে থলি, উদ্ভিদ কোষে লাইজোজোমের ন্যায় যে বৃত্তাকার থলি, এটা তৈল জাতীয় পদার্থ বেসিক্যালি রাখে। এটাকে আমরা বলি অলিওজোম। এটাকে কি বলি? অলিওজোম, বা এটা বৃত্তাকার বলে কি স্পোরোজোমও বলা যায়। এরপর হচ্ছে যে বিষয় যে আমাদের এই লাইজোজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না কিছু বস্তু আছে, তাদেরকে বলি আমরা স্ট্যাবিলাইজার। আর লাইজোমের ঝিল্লিকে বলে ভাঙ্গা যা ভাঙতে দেয় যে সকল বস্তু, তাদেরকে বলি ল্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার হচ্ছে ক দিয়ে আমরা প্রকাশ করি বেসিক্যালি স্ট্যাবিলাইজারকে। ক দিয়ে দুইটা নাম আছে, একটা কোলেস্টেরল আর একটা কর্টিজেন। এরা স্ট্যাবিলাইজার, লাইজোমের ঝিল্লিকে ভাঙতে দেয় না। আর পিটি দিয়ে দুইটা টার্ম আসে, একটা হচ্ছে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এরা হচ্ছে আমাদের লাইজোমের ঝিল্লিকে সহজে ভাঙতে দেয়। এখন হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যেটা লাইজোজোমের বিষয়টা হচ্ছে কাজ। লাইজোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। সাইটোপ্লাজমের পরিবেশ নিউট্রাল, তো নিউট্রাল পিএইচ এরা কর্মক্ষম থাকে না। যদি দরকার হয় তারা আশপাশ থেকে প্রোটন ধরে এনে অম্লীয় পরিবেশ তৈরি করতে সক্ষম হয়। এর কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা, এর মধ্যে যে খারাপ এনজাইমগুলো আছে এগুলোকে আবৃত করে কোষের অন্য অঙ্গাণুগুলোকে রক্ষা করা। কোষের ভেতর যখন কোনো খাবার বা জীবাণু প্রবেশ করবে তখন এই এনজাইমগুলো সেগুলোকে ভাঙতে সাহায্য করে, এই জন্য এটাকে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করা বলি। তীব্র খাদ্য অভাব, যখন একদম খাবার থাকে না তখন এরা ফেটে গিয়ে এনজাইমগুলোকে বের করে দেয়, এনজাইমগুলো আশেপাশের অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়, ফলে সম্পূর্ণ কোষ নষ্ট হয়, যেটাকে স্বগ্রাস বা অটোফেজি বলা হয়। এবং এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। কোষ বিভাজনের সময় কোষীয় আবরণ, নিউক্লিয়ার আবরণ এগুলো ভাঙতে হয়, এগুলো ভাঙতে সাহায্য করে। এরা উল্টাপাল্টা কোষে ভাঙ্গা এবং হচ্ছে কোষের ভিতর এই এনজাইমগুলো ক্ষরণ হয়, অনেক সময় কোষ ভাঙতে না পারলেও কোষের যে জেনেটিক্যাল স্ট্রাকচার আছে তার ক্ষতি করে, যে কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে। শুক্রাণুর অ্যাক্টোজোম আমাদের এক ধরনের লাইজোজোম, যেটা আমাদের গোজি বডি থেকে তৈরি হয়, এবং এরা হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ করে, যা ডিম্বাণুর আবরণকে বিগলিত করে। ডিম্বাণুর ভেতর যে নিউক্লিয়াসটা আছে এবং শুক্রাণুর ভেতর যে নিউক্লিয়াস আছে এই দুইটার মিলন ঘটায় পূর্ণ নিষেক ঘটাতে তারা সাহায্য করে। তাহলে এই হয়েছে আমাদের পড়াশোনা। দেখেন বুঝছেন কিনা এতটুকু পড়ালেখা। অ্যাসিড ফসফেটেজ একটা এনজাইমের নাম বলা আছে। অ্যাসিড ফসফেটেজ এনজাইম টিস্যু বিগলনকারী এনজাইম। অ্যাসিড ফসফেটেজ এনজাইম টিস্যু বিগলনকারী এনজাইম, এই পয়েন্টটা বইয়ে আছে। লেখেন আইভি অর ভি নং একবারে বুঝিয়ে দেন। আইভি বিগলন মানে ভাঙা, আইভি মানে 4, মানে হচ্ছে কেন সুইসাইডাল স্কোয়াড বলি বলছি তো। এখন মানে এতক্ষণ তো শুনছো, এখন বলো কোনো সমস্যা আছে কিনা। ফ্যাগোসাইটোসিস কিভাবে কাজ করে? ফ্যাগোসাইটোসিস ছবি এঁকে তোমাদের পড়ানো হয়েছে। এই যে দেখো ফ্যাগোসাইটোসিসটা ছবি এঁকে তোমাদের পড়িয়েছি। কই পড়াইছি? দাঁড়াও দেখাচ্ছি। ছবি এঁকে পড়ানো হয়েছে। এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া পড়ানো হয়েছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি? যে এরকম আমাদের কোষগুলো এরকম ক্ষণপথ ক্ষরণ করে একটা বস্তুকে ধরে কোষের ভেতর নিয়ে এনজাইম দিয়ে এটাকে মারে, এই জন্য এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণু ভক্ষণ। ঠিক আছে? ডাব্লিউবিসি ফুল ফর্ম কি? হোয়াইট ব্লাড সেল না, হোয়াইট ব্লাড কর্পাসেল বলি। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, নিউট্রাল মানে যেখানে পিএইচ 7। হিসু ব্রেক চাচ্ছ, হিসু ব্রেক চাওয়ার কিছু নেই এখানে, কি আমি তোমার ক্লাস আটকে রাখছি? ওয়াশরুমে যাবো, হিসু করে আসবা। গোলজি বডির কয়টা স্তর? সব জায়গায় বেসিক্যালি কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট হয়, এখানে কোষঝিল্লি 1 স্তর বিশিষ্ট আমাদের। আচ্ছা ভাইয়া, লাইজোজোম একসময় নিজের ওয়াল নিজেরাই খায়, এখানে খাদ্যের অভাব হয় কেন? খাদ্যের অভাব লাইজোজোমে মানে লাইজোজোমে না, কোষে খাদ্যের অভাব হচ্ছে। কোষ যখন ঠিক মতো হচ্ছে যে মানে খাবার দাবার, অক্সিজেন, গ্লুকোজ এগুলো যখন কোষ পায় না, কোষের সেলগুলো যখন ধুকে ধুকে মরতে থাকে, তখন লাইজোজোম বলে ধুকে ধুকে মরার কি দরকার, আমি তোকে একবারেই মেরে ফেলি। লতে লাঠিয়া, ল ফর লাইজোজোম। ভেরি গুড। ছুটি দিবেন, ম্যাথ করবো, করো ম্যাথ করো। ছুটি দিবেন? অবশ্যই ছুটি দিব, এখনই ছুটি তোমাদের। আর কতক্ষণ ক্লাস নেবেন? শেষ ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত। কালকে আবার দেখা হবে তোমাদের। কালকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওল এগুলো পড়বো। কালকের ক্লাসটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। কর্টিজেন কি? একদম কেমিক্যাল বাবা। ওকে, আল্লাহ হাফেজ। অটোলাইসিস মানে কি? অটোলাইসিস মানে স্ববিভাজন। অটোলাইসিস, অটোফেজি স্বগ্রাস, অটোফেজি বা অটোলাইসিস। এখানে স্বগ্রাসের ইংরেজি হচ্ছে অটোলাইসিস। অটো মানে কি?
নিজে নিজে অটো বলি না, আরে টিভিটা অটো হয়ে গেছে, নিজে নিজে চলতেছে। অনেক সময় দেখা যায় রিমোট কাজ করতেছে না, চ্যানেল একের পর এক চেঞ্জ হচ্ছে। অটো মানে নিজে নিজে। আর ফেজি মানে ভাঙা, লাইসিস মানে ভাঙা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ সকলকে, দেখা হবে কালকে আবার। গুড নাইট। কালকে এক্সাম কি ক্লাস 3 আর 4 নিয়ে? হ্যাঁ, কালকে এক্সাম ক্লাস 3 আর 4 নিয়ে। ভাই প্রথম ক্লাসে বই দেখায় দিছিলেন, আর তো দিলেন না। বই দেখায় দিতে হবে, তোমরা যদি বলো বই দেখায় দিতে, দেখায় দিব। আমি তো একটা মানে হচ্ছে রিভিউ ক্লাস নিব, তো একটা সেখানেও দেখায় দিতে পারি। আর যদি বলো যে না ভাইয়া প্রতি ক্লাস শেষে একটু বইটা দেখায় দিলে ভালো হয়, যে বই থেকে কি কি পড়াচ্ছেন, তাইলে ভালো। তাহলে নেক্সট ক্লাস থেকে, আমি ভুলে গেছিলাম মনে নেই, নেক্সট ক্লাস থেকে বইয়ের পিডিএফ দেখায় দিব, যে বইয়ের মধ্যে কি কি আছে, পড়াই দিছি কি কি। ঠিক আছে, মোটামুটি সবই পড়ানো হয় বইয়ের তো মেজরিটি। তাও ভালো একটা কথা মনে পড়ছে, বই দেখাই দিব বলছিলাম যেহেতু, বইটা এরপর তার দেখানো হয় নাই। নেক্সট ক্লাস থেকে আমি বইটার পিডিএফ ডাউনলোড করে তোমাদের দেখাই দিব। ঠিক আছে, আসমা আহমেদ একটা সুন্দর কথা তুলছে। ওকে, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড একসাথে নেবেন? হ্যাঁ, একসাথেই কালকে পড়াবো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড। সিকিউ এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? দেখো মোটামুটি আমরা এ পর্যন্ত যা পড়েছি এই চ্যাপ্টারে সবকিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যা ক্লাসে পড়াচ্ছি সবকিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোষঝিল্লি আর কোষ প্রাচীর। কালকে আমরা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড পড়বো, সেটা আবার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তোমাদের তো রিভিউ ক্লাস রেখেছি না একটা, সেখানে সিকিউ আর এমসিকিউর উপর আলাদা, মানে বেসিক্যালি সিকিউর উপর আলাদা একটা ক্লাস আমরা ওই রিভিউ ক্লাসে নিব, এমসিকিউ আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ সকলকে আজকের মতো, কালকে আবার দেখা হবে। বড়দের দিকে তাকান, তোমাদের তো মেসেজ টেসেজ দেখে আসছি। ওকে, আল্লাহ হাফেজ।